apa gani kun kelas parang?
হ্যালো। আচ্ছা ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই কেমন আছে ভাইয়া? ভালো আলহামদুলিল্লাহ আছি ভাই, আপনি ভাইয়া। ভালো আপনি আছেন তো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কয়েকদিন থেকে আসলে টেকনিক্যাল সমস্যা বাদাস বিভিন্ন সমস্যাই চলছিল। আজকে এই জন্য শুরু থেকে মিটিং ওপেন করে রাখছে, একবার নির্ধারিত টাইমে আসছি মনে হয়, কিন্তু পার্টিসিপেন্টই নাই। আচ্ছা, যারা মূলত এখন অ্যাটেন্ড করছো তাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তোমার ক্লাস বিষয় বা ওভারঅল কোনো বিষয়ে কারো সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, আজকে কি সবাই পরীক্ষা অ্যাটেন্ড করছো? জি ভাইয়া। ভাইয়া। পার্টিসিপেন্ট কম অনেক। আমার বন্ধুতে এটা কই কই পড়তে খালি বারবার। হ্যাঁ, আগে লিখতে দিতে, বাম দিকে যাবে। এই বলো আমার বন্ধুতে রে কই। এবার ভাবছিলাম যে না করে দিই। এই কে? আচ্ছা, টিচার কিন্তু অলরেডি চলে আসছে, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করছি সবাই অ্যাটেন্ড হওয়া পর্যন্ত। পার্টিসিপেন্ট অনেক কম। সবাই কি ঘুমাচ্ছে নাকি? ওই ভাই, ঘুমাই নাই তো। না, সবাই একদম চুপ করে আছো, ভদ্র হয়ে গেছো দেখছি সবাই একদম। এখন কথা বলছো না, যখন ক্লাসের সময় তখন কথা বলবা, তাই না? আমরা তো ভদ্রই। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনারা ভদ্র, অনেক ঠিক আছে, ভদ্র। সমস্যা নাই, মাঝে মধ্যে একটু ইয়ে হয়ে যায়। এটা হতেই পারে, বয়সের সমস্যা। ঠিক বলছেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝি, মোটামুটি সবই বুঝি, না বোঝার কিছুই নাই। আচ্ছা, যতক্ষণ আছে একটু কথাটা বলো, বুঝতে পারছি না তো সবাই, যে সাউন্ড আবার কি চলে গেল নাকি? কি কথা বলবো ভাই? কোনো কথাই মনে হচ্ছে নাই তোমার। নেটওয়ার্ক। যখন যখন ফোন দেবে নি, ফোন দেওয়ার সময় অনেক কথা হবে নি, তখন না কথা না থাকলেও বের হবে নি। ঠিক না জায়গাতে ফোন। ভাইয়া, ঠিক জায়গাতে ফোন দিলে হাজার হাজার কথা হবে নি। ওরকম কেউ নাই ভাইয়া এখনো। ভাবতেছি যে আচ্ছা, অত ভাবাভাবি লাগবে না, আপাতত ভার্সিটিতে চান্স আপাতত হওয়ার ভালো পরে মতো চিন্তা ভাবনা প্রিপারেশন করব। নাও, 3টা মাস কষ্ট করো, ওভারঅল সবকিছুই হবে। যদি না থাকে তাহলে স্কিপই রাখো, আর যদি থাকে একটু ওয়েট করাও, সময় মতো সবকিছু হবে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আজকে পরীক্ষা দিতে কারো এসেছে যারা মূলত এখন আসো? আচ্ছা, আজকে পরীক্ষা দিতে কারো এসেছে যারা মূলত এখন আসো?
ভাইয়া 50টা না পূরণ করে তো সাবমিট হয় না। আচ্ছা আচ্ছা, 50টা না পুরাই সাবমিট হবে না, টাইম শেষ না হওয়া পর্যন্ত সাবমিটটা হবে না। আপনি যখন পরীক্ষাটা দিবেন দেওয়ার পরে অটো সাবমিট নেবে। ও আর অনেকে যে বারবার দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছেন না, আমার কিন্তু দ্বিতীয়বারও কিন্তু নাম্বার ডাবল ডাবল চলে আসে। সাবমিট যখন বারবার করেন না, তখন এই সিরিয়ালে ডাবল চলে আসে আমার কাছে, এসএমএস একবারই যায়। এই জন্য আপনাদের যেটা করতে হবে যে আচ্ছা প্রথমত ভাই, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা নির্ধারিত সময় পর অটোমেটিক অ্যাপস আপনার সাবমিট নেবে। আচ্ছা, আমি 2:55-তে ক্লাস শুরু করাবো। হ্যাঁ, পরীক্ষা দিতে যে আগে যেটা টাস্ক লেগে যায় মানে রং অ্যান্সারটা, সেটাই কি গণনা হয়? না না, ওটা আপনার হচ্ছে যদি ভুল লেগে যায়, আপনি এখন ওই অপশনটা আছে, সেটা হচ্ছে যে ওই টিক অপশনটা আবার তুলে দিয়ে আরেকটাতে টিক দিতে পারবেন। ও ভাইয়া আমি তো রুটিন পাই নাই। রুটিন যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সুন্দরভাবে সন্ধ্যা 7টার পর অফিসের নাম্বারে যোগাযোগ করেন। আর আপনাদের একটা প্রাইভেট গ্রুপ রয়েছে, এসি অনলাইন 1, যদি ওখানে আপনি জয়েন হয়ে থাকেন, ওখানে সুন্দরভাবে রুটিন দেওয়া দেওয়া আছে। আচ্ছা ওকে। ভাইয়া ওই গ্রুপে আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেনি আমাকে এখনো। আচ্ছা, অ্যাকসেপ্ট করা হয় নাই, তার মানে দাঁড়াচ্ছে যে তোমার ওখানে কোনো তথ্যর ঘাটতি রয়েছে। সেটা হচ্ছে যে তুমি যখন গ্রুপে জয়েন করছো, জয়েন করার সময় যদি তুমি 3টা প্রশ্নের অ্যান্সার দাও, তাহলে ওখানে আর অ্যাপ্রুভ করতে হবে না। সেটা হচ্ছে তোমার প্রথমত কোচিং এর আইডি, তোমার নাম এবং তোমার ক্লাস রোল অনলাইনে, এটা আমার যখন দিবে, রোলটা এই নাম 3টা আর অপশন রোলটা দিবে দিয়েছি যখন, ভাইয়া। তখন অটোমেটিক হবে। বলো ভাই। নাম আর রোলটা শুধু দিয়েছি, মানে ওই আইডি নাম্বারটা দিইনি। হ্যাঁ, একটা তথ্যের ওইটা ঘাটতি আছে। হয়নি। তুমি যখন 3টা তথ্য একবারে দিবে, ওটা অটো সাবমিট নেবে, অটো অ্যাপ্রুভাল করা আছে, ওটা তোমার অ্যাপ্রুভও করতে হবে না। আচ্ছা ভাইয়া, তাহলে পরে চেষ্টা। ওটা তুমি আবার ক্যান্সেল করে আবার নতুন ভাবে জয়েন দিও, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি লাইন সবকিছু ক্লিয়ার আছে? কথা আমার ঠিকঠাক শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক হ্যাঁ আছে ভাইয়া, ভাইয়া। তাহলে আজকে নির্ধারিত সময় মতোই ক্লাস শুরু করছি এবং নির্ধারিত সময় শেষ হবে। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো, যদিও অনলাইন ক্লাস, যেটুকু পারো কাজে লাগাও, ঠিক আছে? কারণ ওভারঅল যদি মনে করো যে মজায় মজায় পার করো, সব মজায় মজায় পার হয়ে যাবে। আর যদি মনে করো যে কিছুটা কাজে লাগাবো, অবশ্যই কিছুটা কাজে লাগবে। সেক্ষেত্রে সবাই ভালো মতো ক্লাস করো। আর যতক্ষণ না তোমার আনমিউট অবস্থায় আছো, কথা ঠিক মতো তোমার বলো, দেখা যাচ্ছে আজে বাজে কথা বলো না। প্লাস দেখা যাচ্ছে অনেকে তোমার টেক্সট করো, টেক্সটটা করো হচ্ছে যে তুমি যে প্রশ্নটা বুঝছো না সেই বিষয়ে টেক্সট করো। বিভিন্ন বিষয় বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু এসএমএস করো, এই এসএমএস গুলো কিন্তু সব আমাকে সিন করতে হয়। তাই জন্য সবাইকে রিকোয়েস্টই করবো এক কথায়, যে এসএমএস বিনা কারণে করো না। আর ক্লাস যখন করছো, ফোনটা একটু দূরে রাখার চেষ্টা করো। কারণ তোমার অনেকে দেখি যে, হ্যাঁ তোমার দুইটাই হতে পারে, এখানে অনেকে বলো যে ভাইয়া চাপ লেগে স্ক্রিন শেয়ার হয়েছে। এগুলো যেন না হয়, কারণ এগুলো লক মোডে রাখা নাই। তোমার সবকিছু লক মোডে রাখা হয়, তোমার ইউটিউবে ক্লাস দেখার এখানে ক্লাস করা কিন্তু একই কথা দাঁড়াবে। এই জন্য কিন্তু সবকিছু লক করা হয় নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আজকের নির্ধারিত ক্লাস, তোমাদের ইংরেজি কত নম্বর ক্লাস ছিল আজকে? 10। আচ্ছা, আজকে ইংরেজি 10 নম্বর ক্লাস হবে। সবাই ভালো মতো ক্লাস করো, আর ভাইয়াকে অবশ্যই হেল্প করো এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সমাধান করে নাও। ওকে। ভাইয়া 10 না তো, আপনি তো রুটিনে দিচ্ছেন 11। আচ্ছা, আপনাদের দূর মনে হয় 10 ক্লাস। মনে হয় একটা সিরিয়াল মিস্টেক আছে। 10 ক্লাস কি হয়েছে? না 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 আচ্ছা, 10ই হবে, ওই সিরিয়ালটা মিস্টেক হয়েছে। রুটিন যখন এক্সচেঞ্জ করা হয়, তখন তো আমার এই ক্লাস সিরিয়ালটা টানতে হয়, টানতে গিয়ে একটু উল্টো পাল্টা হয়ে গেছে আর কি। সেক্ষেত্রে আজকে 10 নাম্বারই হবে, 10 নম্বর ক্লাসটাই করো, ঠিক আছে? ওকে, টিচার চলে আসছে, টিচার ক্লাস শুরু করবে, সবাই ক্লাসটা উপভোগ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন?
এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র 19 জন, 21 জন মাত্র। এই পার্টিসিপেট 21 দেখাচ্ছে কি? ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের আজকে 11 নম্বর ক্লাস, সরি 10 নম্বর ক্লাস হবে, হ্যাঁ? আচ্ছা, 10 নম্বর ক্লাসে আমাদের 3টা টপিক আছে, একটা এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, আর একটা আছে হলো এমবেডেড কোশ্চেন। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে 3টা বিষয় শিখবো। একটা হলো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, আরেকটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, এবং আরেকটি হলো এমবেডেড কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আজকে এমবেডেড কোশ্চেন থেকে শুরু করি। ঠিক আছে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সকল বিষয় আছে, অধিকাংশ বিষয় আমরা শিখছি বা পড়ছি, আমরা আগে থেকে জানি। আমরা আগে যেটি করি, এমবেডেড কোশ্চেনটা পড়ি, তারপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট করি, তারপরে আমরা অ্যাসার্টিভ এবং নেগেটিভের, সরি সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্টটা আছে সেটাতে যাব। ক্লিয়ার? আচ্ছা, কারো যদি বুঝতে সমস্যা হয় সঙ্গে সঙ্গে প্রশ্ন করা যাবে, আবার এসএমএস করা যাবে। ঠিক আছে, বেটার হয় আপনি এসএমএস করে দেন, আমি দেখে নিয়ে রিপ্লাই দেব। এই শীটের সর্বশেষে যে টপিকটা আছে সেই টপিক আমরা চলে গেলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি 11 নম্বর পেজে। 11 নম্বর পেজে আছে এমবেডেড কোশ্চেন। আচ্ছা, তাহলে দেখি এমবেডেড কোশ্চেন জিনিসটা কি। এমবেডেড মানে হলো অ্যাটাচড। অ্যাটাচড মানে একটার সাথে আরেকটা বিষয় কি থাকে, জুড়ে দেওয়া থাকে বা সংযুক্ত করা থাকে। এখন এমবেডেড কোশ্চেন যদি আমি চিনতে চাই, এমবেডেড কোশ্চেন চেনার আগে আমাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো আসলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে কেমন হয়। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে কেমন হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। যদি আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি, দুই ভাবে ইন্টারোগেটিভ হতে পারে, এক অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে হয় মেইন ভার্ব, এরপরে যা থাকে থাক, শেষে কি হয়, প্রশ্নবোধক চিহ্ন হয়। এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। আবার যদি কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা একটা স্ট্রাকচার ফলো করে, সেটাও একই রকম, ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হবে সাবজেক্ট অ্যান্ড মেইন ভার্ব, শেষে প্রশ্নবোধক। আপনারা সবাই একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি। অনেক সময় কোশ্চেন আছে ইন্টারোগেটিভ, কিন্তু পোলাপান ইমবেডেড মনে করে ইমবেডেডের নাই করে অ্যান্সার করবে বা ইমবেডেডের রুলস ফলো করবে। তাহলে এই ভুলটা যাতে না হয় সেজন্য আমরা আগে কি করি, আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি বলতেছে, স্ট্রাকচার বলতেছে আগে থাকে সাব অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, শেষে কি, প্রশ্নবোধক চিহ্ন। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো হয় সিম্পল সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয় সিম্পল সেন্টেন্স। আর এখানে যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে আগে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে হলো মেইন ভার্ব। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখন যদি আমি এমবেডেড কোশ্চেন পড়তে যাই, এমবেডেড কোশ্চেনটা কিরকম হবে, আমার বলতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো সিম্পল সেন্টেন্স, কিন্তু এমবেডেড কোশ্চেনের যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স। আবারও বলতেছি, এমবেডেড কোশ্চেন হয় কোন সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে এমবেডেড কোশ্চেন হয় সেহেতু প্রথমে একটা ক্লজ থাকে, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে। আবারও বলছি, প্রথমে আমার একটা ক্লজ থাকবে, এই ক্লজের নাম হলো মেইন ক্লজ। এমবেডেড কোশ্চেনের শুরুতে যে ক্লজটা থাকবে সেই ক্লজটার নাম কি বলছি, সেই ক্লজটার নাম হচ্ছে মেইন ক্লজ। এখানে একটা মেইন ক্লজ থাকবে, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড। এখন এর পরে আসে আলাদা একটা পার্ট। এখন বলা হচ্ছে কোন একটা সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড যদি মাঝে থাকে তাহলে এরা সচরাচর পরেরটার সাথে যাবে। আবারও বলছি, ডব্লিউএইচ ওয়ার্ড মাঝে থাকলে কার সাথে যাবে, পরেরটার সাথে যাবে, এবং ডব্লিউএইচ ওয়ার্ড যার সাথে যাবে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বলছি, কোন একটা ইংরেজি সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড যদি শুরুতে থাকে, সেন্টেন্সে যদি দুইটা পার্ট থাকে তাহলে প্রথম পার্টের সাথে যাবে, যার সাথে যাবে তারা সাবঅর্ডিনেট। ঠিক তেমনি এমবেডেড কোশ্চেনে আমরা দেখতে পাই যে ডব্লিউএইচ ওয়ার্ড মাঝে বসে, আর আমরা জানি মাঝে বসলে পরেরটার সাথে যাবে, এবং ডব্লিউএইচ ওয়ার্ড যার সাথে যাবে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। তাকে কি বলছি,
সাবঅর্ডিনেট ক্লোজ। এখন ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজকে কখনো ইন্টারোগেটিভ করা যায় না। আবারও বলছি, সাবঅর্ডিনেট ক্লোজকে কখনো ইন্টারোগেটিভ করা যায় না। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হইল আগে অক্সিলিয়ারি তারপরে সাবজেক্ট, সুতরাং এটা যেহেতু ইন্টারোগেটিভ করা যায় না, সুতরাং আমি সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব দিতে পারবো না। আমার একটা, দুইটা, তিনটা যত প্রকারই ভার্ব থাকুক না কেন, এরা সাবজেক্টের পরে যাবে। আবারও বলছি, ইমবেডেড কোশ্চেনের স্ট্রাকচারটা কেমন হবে? ইমবেডেড কোশ্চেন সচরাচর হবে কমপ্লেক্স সেন্টেন্স। এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স হবে, সুতরাং আগে একটা ক্লোজ, পরে একটা ক্লোজ। এখন এই ক্লোজে কি হয়? এই ক্লোজে একটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকে। এই ডব্লিউএইচ ওয়ার্ড আমি আবারও বলছি, যদি মাঝে বসে তাহলে পরেরটার সাথে যাবে। ডব্লিউএইচ ওয়ার্ড যার সাথে যাবে তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। আর গ্রামারের রুলসটা কি? রুলস বলতেছে কি, সাবঅর্ডিনেট ক্লোজকে কখনো ইন্টারোগেটিভ করা যায় না। আবারও বলছি, সাবঅর্ডিনেট ক্লোজকে কি করা যায় না? ইন্টারোগেটিভ করা যায় না। যেহেতু ইন্টারোগেটিভের স্ট্রাকচার আমরা এখানে শিখে নিলাম, ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি? অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, অথবা ডব্লিউএইচ ওয়ার্ড তারপরে অক্সিলারি তারপরে সাবজেক্ট। এই স্ট্রাকচার যদি এখানে বসাই তাহলে ভুল হবে। আমার কি করতে হবে? আমার বলতে হবে অক্সিলারি ভার্ব তুমি তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসো ডব্লিউএইচ ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে। যেহেতু এটা এমবেডেড কোশ্চেন, যেহেতু এটি সাবঅর্ডিনেট ক্লোজ, সেহেতু তুমি কি হতে পারবা না? সাবজেক্ট এবং ডব্লিউএইচ ওয়ার্ডের মাঝে বসতে পারবা না। এজন্য স্ট্রাকচারটা এভাবে অক্সিলারি নিয়ে কেটে দিব। আমরা বলবো আগে ডব্লিউএইচ ওয়ার্ড, ঠিক তারপরে আমাদের বসাতে হবে কি? সাবজেক্ট। আচ্ছা, যা যা বললাম এতক্ষণ, এগুলো কি বোঝা যাচ্ছে? ভাইয়া আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া একটু বড় করে লিখলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, বড় করে লিখতেছি। এখন আবারও বলতেছি, এমবেডেড কোশ্চেন হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখানে প্রথম একটা ক্লোজ থাকবে, সেই ক্লোজের নাম মেইন ক্লোজ। এরপরে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড। এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে, এই ডব্লিউএইচ ওয়ার্ড আমরা জানি মাঝে থাকলে পরেরটার সাথে যাবে। ডব্লিউএইচ ওয়ার্ড যার সাথে যাবে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লোজ। তাই কি বলছি? সাবঅর্ডিনেট ক্লোজ। আর আমরা মনে রাখবো, সাবঅর্ডিনেট ক্লোজকে কখনো ইন্টারোগেটিভ করা যায় না। সুতরাং ইন্টারোগেটিভ করা যায় না মানে কি? সাবজেক্টের আগে কখনো অক্সিলারি ভার্বকে দেয়া যায় না। ডব্লিউএইচ ওয়ার্ড তারপর সাবজেক্ট, মাঝখানে কি দেওয়া যাবে না? অক্সিলারি ভার্ব দেওয়া যাবে না। ভার্ব একটা, দুইটা যেটাই থাকুক না কেন, ভার্ব সব সময় যাবে কোথায়? সাবজেক্টের পরে। এতটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে, এটা যেহেতু একটা সেন্টেন্স, এটা যেহেতু একটা ইংরেজি সেন্টেন্স, সুতরাং এই সেন্টেন্সের পাংচুয়েশন মার্কস কি হবে? আমরা জানি একটা সেন্টেন্সের শেষে অনেক ধরনের পাংচুয়েশন মার্কস বসতে পারে। এখানে কি বসবে? পাংচুয়েশন মার্কসটা কি বসবে? আমি বলবো এই সেন্টেন্সের পাংচুয়েশন মার্কসটা কি বসবে এটা ডিপেন্ড করবে মেইন ক্লজের উপর। কোন ক্লজের উপর ডিপেন্ড করবে? মেইন ক্লজের উপর ডিপেন্ড করবে। মেইন ক্লজটা যদি অ্যাসারেটিভ হয় তাহলে এখানে বসবে ফুল স্টপ। আবারও বলছি, মেইন ক্লজটা যদি অ্যাসারেটিভ হয়, মেইন ক্লজটা যদি ইম্পারেটিভ হয়, অ্যাসারেটিভ অথবা কি বললাম, ইম্পারেটিভ হয়, তাহলে এখানে কি বসবে? ফুল স্টপ বসবে। আবার এই যে সামনে আছে একটা ক্লোজ, মেইন ক্লোজ, এরপরে মাঝে আছে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড আমি বলতেছি, ডব্লিউএইচ ওয়ার্ড মাঝে বসলে কার সাথে যায়? পরেরটার সাথে যায়। যার সাথে যায় তারা কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। আমি বললাম সাবঅর্ডিনেট ক্লোজকে ইন্টারোগেটিভ করা যায় না। সুতরাং আমরা জানবো যে সাবজেক্টের আগে কি দেওয়া যায় না? অক্সিলারি ভার্ব দেওয়া যায় না। ভার্ব একটা, দুইটা যাই থাকুক, কোথায় বসবে? সাবজেক্টের পরে। আবারও এটি একটি সেন্টেন্স। এই সেন্টেন্স যেহেতু সেন্টেন্স ইংরেজি, সুতরাং এর পরে আমার একটা পাংচুয়েশন মার্কস দরকার। আমি বলছি এখানে পাংচুয়েশন মার্কস কি হবে? পাংচুয়েশন মার্কস কি হবে এটা জানার জন্য আমার যে কাজটি করতে হবে সেটা হলো মেইন ক্লোজটা কিসে আছে। যদি আমি দেখি মেইন ক্লোজে আগে সাবজেক্ট তারপরে ভার্ব আছে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, মানে অ্যাসারেটিভ, তাহলে আমি এখানে দিলাম ফুল স্টপ। কিন্তু যদি আমি দেখি মেইন ক্লোজে আগে অক্সিলারি তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, আগে অক্সিলারি তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, তার মানে এই পার্টটা আছে ইন্টারোগেটিভে, মেইন ক্লোজটা আছে ইন্টারোগেটিভে। মেইন ক্লোজটা যদি ইন্টারোগেটিভে থাকে তাহলে এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন। সবাই কি বোঝা যাচ্ছে? ভাইয়া আরেকবার। হ্যাঁ, আরেকবার এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনি। বলা হচ্ছে এরকম সেন্টেন্স, আই নো আমি জানি, আই নো আমি জানি, হোয়ার হি লিভস হবে না কি হবে? আমি একটু অপশন আকারে দেখাই। আই নো আমি জানি, একটু দেওয়ার পরে শূন্যস্থান দেওয়া আছে। এতে বলতেছে হোয়ার ডাজ হি লিভ। বিতে বলতেছে হোয়ার হি লিভস। ঠিক আছে? এরপরে সিতে বলতেছে
হোয়ার ডিড হি লিভ, বা ফুল স্টপ দিল, হোয়ার ডিড হি লিভ। ডিডতে বলতেছে হোয়ার হি লিভস। কোনটা অ্যান্সার হবে? 4 নাম্বারটা। Yeah. চার। হবে ডি, হবে ডি। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে এটা জানার জন্য আমার যে জিনিসটা জানতে হবে সেটা হলো, প্রথমত এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আই নো এটুক হলো একটা ক্লোজ, এর পরে যারা আছে এটুক হলো আলাদা একটা ক্লোজ। যেহেতু আই নো আছে, আই নোটা হলো মেইন ক্লোজ। আই নো কোন ক্লোজ? মেইন ক্লোজ। আমরা জানি আই নোর পরে আমার লাগবে ডব্লিউএস ওয়ার্ড, আই নোর পরেই লাগবে ডব্লিউএস ওয়ার্ড, প্রত্যেকটাতে ডব্লিউএস ওয়ার্ড আছে। এরপরে আমরা জানলাম যেটি, সেটি হলো ডব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্ট, তার মাঝে কে বসতে পারবে না? অক্সিলারি ভার্ব বসতে পারবে না। যদি একে যাই, হয়ার তারপরে ডাস তারপরে হি, এখানে হি সাবজেক্ট, তার সামনে আছে হয়ার, মাঝখানে কে বসছে? ডাস, সুতরাং এটা অ্যান্সার হতে পারবে না। যদি আমি সিতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি হয়ার তারপরে ডিড তারপরে হি, তার মানে কি সাবজেক্ট এবং ডব্লিউএস ওয়ার্ডের মাঝে কে বসে আছে? ডিড, এটিও বসতে পারে না। ডব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্ট এর মাঝে কখনোই অক্সিলারি ভার্ব বসতে পারে না। দুইটা কেটে দিলাম। এখন আমি বলতেছি একটাতে আছে হয়ার হি লিভস, শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, আরেকটাতে হয়ার হি লিভস, শেষে আছে ফুল স্টপ। কোনটা অ্যান্সার হবে? এই দুটার মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা জানার জন্য আমি মেইন ক্লোজের কাছে যাব। গিয়ে যদি দেখি মেইন ক্লোজে আগে সাবজেক্ট তারপরে ভার্ব আছে, মানে অ্যাসারেটিভ সেন্টেন্স। আগে সাবজেক্ট তারপরে ভার্ব মানে কি? অ্যাসারেটিভ সেন্টেন্স। যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমার এখানে প্রশ্নবোধক হবে না, এখানে হবে ফুল স্টপ। যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয়, মেইন ক্লোজটা যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে? ফুল স্টপ। আচ্ছা, সবাই কি বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন আবার ওই একই সেন্টেন্স দিয়ে দিয়ে যদি এভাবে বলে, ডু ইউ নো, তুমি কি জানো, তারপরে এটা এ বি সি ডি, এবার বি বলছে যে হবে এটা। কি অ্যান্সার হবে? এবার বি হবে। আচ্ছা, আবারও আমরা দেখি, বলতেছে ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো, আমি কি জানি এটা আমি দেখতে চাই। বলা হচ্ছে এই ডু ইউ নোর পরে আমার লাগবে ডব্লিউএস ওয়ার্ড, প্রত্যেকটাতে আছে ডব্লিউএস ওয়ার্ড। ওকে, এরপরে দ্বিতীয়তে আমরা দেখবো ডব্লিউএস ওয়ার্ডের পরে বসাতে হবে সাবজেক্ট, ডব্লিউএস ওয়ার্ড তারপরে কি বসাতে হবে? সাবজেক্ট। কে বসতে পারে না? অক্সিলারি বসতে পারে না। এখানে আছে ডাজ, এখানে আছে ডিড, এই দুটা কি বাদ। এখন বি আর সি নিয়ে, ডি নিয়ে ভাবি, বি আর ডি। বিতে হোয়ার হি লিভস এর পরে আছে প্রশ্নবোধক, আর ডিতে আছে হোয়ার হি লিভস এর পরে ফুল স্টপ। আমাদের চিহ্নটা কি অনুসারে হবে? চিহ্নটা হবে মেইন ক্লোজ অনুসারে। মেইন ক্লোজে আমি দেখতেছি প্রশ্ন করেছে, মেইন ক্লোজে কি করেছে? প্রশ্ন করেছে, ডু ইউ নো, এ হলো অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তার মানে মেইন ক্লোজ কি করলো? প্রশ্ন করলো। যেহেতু মেইন ক্লোজ প্রশ্ন করলো সেহেতু ফুল স্টপ দেওয়া যাবে না, আমার কি করতে হবে? এই প্রশ্নবোধকটাকে কারেক্ট করতে হবে। সবাই কি ক্লিয়ার? জি। আচ্ছা, এটাই হলো এমবেডেড কোশ্চেন। আপনার শিটে গেলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন প্রত্যেকটাতে। তবে ঘাবড়ানোর কিছু নাই, শিটে অনেক জায়গায় গিয়ে আপনি দেখবেন যে ফুল স্টপের দরকার কিন্তু প্রশ্নবোধক দেওয়া আছে, অথবা প্রশ্নবোধকের দরকার কিন্তু ফুল স্টপ দেওয়া আছে। কেন এরকম করে? অনেক সময় এই যে এটার যে এমবেডেড কোশ্চেনের শেষে কি চিহ্ন হবে এটা যে মেইন ক্লোজের উপর ডিপেন্ড করে, এটা অনেকেই জানে না, আবার অনেকে জানলেও ইগনোর করে চলে যায়। ঠিক আছে, আমরা একদম কনক্রিট যেটা ফিক্সড যে রুলসটা সেটাই শিখলাম। রুলসটা কি বলতেছে? রুলসটা বলতেছে এরকম যে এমবেডেড কোশ্চেন হয় কমপ্লেক্স সেন্টেন্সে, ডব্লিউএস ওয়ার্ড বসে কোথায়? মাঝে। আমরা মনে রাখবো সবসময় ডব্লিউএস ওয়ার্ডের পরে কি বসে? সাবজেক্ট। ডব্লিউএস ওয়ার্ডের পরে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট এবং ডব্লিউএস ওয়ার্ড এর মাঝে কখনোই অক্সিলিয়ারি ভার্ব বসতে পারে না। আশা করি সবাই বুঝতে পারলেন। আচ্ছা, এমবেডেড কোশ্চেনের যত যা প্রশ্ন আছে এটা আপনারা বাসায় দেখেন। ভাইয়া 229 নাম্বার কোশ্চেনটা দেখেন তো একটু। আচ্ছা, 200 কত? 29। 229 যে প্রশ্নটা আছে এটা এমবেডেড কোশ্চেন না, এটা হলো সিম্পল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা শুধুমাত্র একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কোনো এমবেডেড কোশ্চেন নয়। আচ্ছা, আপনারা 228 এ দাগ দিতে পারেন। 228 যেটা আছে সেটা হলো প্যাসিভ ভয়েসে করা আছে। হোয়েন ইসলামিক ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড। ইসলামিক ইউনিভার্সিটি একা একা স্থাপিত হতে পারে না, তাকে স্থাপন করা হয়েছে। যে করেছে স্থাপন সে হলো ডুয়ার, আর বাকিটা হলো রিসিভার। এই জন্য ইসলামিক ইউনিভার্সিটি ফাউন্ডেড না হয়ে কি হলো? ওয়াজ ফাউন্ডেড। আচ্ছা, আর আপনি যদি চিনতে চান এখানে কে কে ইন্টারোগেটিভ আছে, 226 নাম্বার, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কোনো এমবেডেড কোশ্চেন নয়। 229 এটাও প্যাসিভ ভয়েসে আছে। হোয়েন ওয়াজ দ্য টেলিফোন ইনভেন্টেড।
টেলিফোন একা একা আবিষ্কার হয়নি, টেলিফোনকে আবিষ্কার করা হয়েছে। তাহলে এটা কি হলো? When was the telephone invented? এটা হলো প্যাসিভ ভয়েস আছে। ওকে, আচ্ছা, এরপরে 231 এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি কোনো এমবেডেড কোশ্চেন নয়। হাউ লং ডাজ ইট টেক টু ক্রস দ্য আটলান্টিক বাই শিপ? কত সময় লাগে, কতক্ষণ নাই, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন। আমরা চলে গেলাম আগের 9 নাম্বার পেজে। সবাই 9 নাম্বার পেজে যাব। 9 নাম্বার পেজে গেলে আমরা যেটি পাবো সেটিকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট জিনিসটা কি আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে 9 নাম্বারে গেলে আমরা কি পাচ্ছি? এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট একটি আছে, আরেকটি হলো নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট জিনিসটা কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলতেছে তারাও কাজটা করে, আমিও কাজটা করি। তারাও কাজটা করে, আমিও কাজটা করি। তাহলে তারাও করে, আমিও করি, এটি হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তারাও করে না, আমিও করি না, এটি হলো নেগেটিভ এগ্রিমেন্ট। তারাও করে না, আমিও করি না, এটি কি? নেগেটিভ এগ্রিমেন্ট। আপনার মনে করেন কারোর সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে এভাবে সেভাবে কথায় কথায় এভাবে সেভাবে আপনি বলেন কি, প্রত্যেকদিন সকালে আমাকে গুড মর্নিং দিবা, আমিও তোমাকে গুড মর্নিং জানাবো। তাহলে প্রত্যেকদিন সকালে তুমি আমাকে গুড মর্নিং জানাবে, আমিও জানাবো। তাহলে সেও করবে, আমিও করব। তাহলে এটা কি হচ্ছে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তারপরে কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে আমরা বলি যে তার সাথে আর কথাবার্তা বলার দরকার নেই, তখন আমি বলি তুমি আমাকে আর ফোন দিবা না, আমিও দিব না, তুমিও দিবে না, আমিও দিব না। তাহলে আগেরটাও নেগেটিভ, পরেরটাও নেগেটিভ, এটাকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট। ক্লিয়ার? তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর হলো নেগেটিভ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। কয়টা পক্ষ থাকে? 2টা পক্ষ, মিনিমাম 2টা পক্ষ। বলতেছে তারাও কনসার্টে যাবে, আমরাও যাব, তারাও যাবে, আমরাও যাব, এটা হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তারাও যাবে না, আমরাও যাব না। তারাও কফি পছন্দ করে না, আমিও কফি পছন্দ করি না। তাহলে এটাকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট। কেমন? আচ্ছা, আমরা এখন দেখি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কিভাবে করে আর নেগেটিভ এগ্রিমেন্ট কিভাবে করে। আচ্ছা, দুটো একসাথে দেখব, কারণ তুলনা করে পার্থক্য করলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি বলতেছে? শুরুতে যে সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ। শুরুর সেন্টেন্সটা কি হবে? অ্যাফার্মেটিভ। এরপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পরে একটা কমা থাকবে, তারপরে অ্যান্ড থাকবে। আবার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়। শুরুতে থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে কমা, তারপরে কি থাকে? অ্যান্ড। এখন বলা হচ্ছে আমি যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এগ্রিমেন্ট করতে চাই তাহলে আমি দুই ভাবে এগ্রিমেন্টটা করতে পারবো। একটা হলো টু অথবা অলসো দ্বারা, আর একটা হলো সো দ্বারা। আবারও বলছি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে হয়, টু অলসো দ্বারা, আর একটা কি দ্বারা? সো দ্বারা। টু অথবা অলসো, টু অথবা অলসো একই রুলস ফলো করে, সো আলাদা রুলস ফলো করে। এখন টু অলসো আর সো এটা দ্বারা কি এগ্রিমেন্ট করা যায়? অ্যাফার্মেটিভ। আমি এখন দেখি নেগেটিভ এগ্রিমেন্ট কখন করব। যখন একটা সেন্টেন্সের শুরুর পার্টটা থাকবে নেগেটিভ, শুরুর পার্টটা থাকবে নেগেটিভ সেন্টেন্স, তখন তাকে আমি নেগেটিভ এগ্রিমেন্ট করতে বাধ্য। এখন বলা হচ্ছে এই কমা, তারপরে কি থাকে? অ্যান্ড, কমা, তারপরে থাকবে অ্যান্ড। এখন যেটি আমরা জানছি সেটি হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট কয়ভাবে করা যায়। নেগেটিভ এগ্রিমেন্টও দুই ভাবে করা যায়, একটা হলো আইদার দ্বারা, আরেকটি হলো নাইদার দ্বারা। নেগেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়, একটি কি বললাম? আইদার দ্বারা, আরেকটি হলো নাইদার দ্বারা। এখন আমি যদি আইদার দ্বারা কোনো নেগেটিভ এগ্রিমেন্ট করতে চাই আর নাইদার দ্বারা করতে চাই, তাহলে দুটার ক্ষেত্রে রুলস হবে দুই রকম, বিপরীত। আবারও বলছি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়, টু অথবা অলসো দ্বারা, আরেকটি হলো সো দ্বারা। টু অথবা অলসো দ্বারা যখন আপনি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করবেন তখন আপনি মনে রাখবেন টু অথবা অলসো বসে সবার শেষে। আবার বলছি, টু অথবা অলসো কোথায় বসে? সবার শেষে। এখন টু অলসোর আগে যারা বসে তারা কে হয়? প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে অক্সিলিয়ারি ভার্ব। প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসাচ্ছি? অক্সিলিয়ারি ভার্ব। আবার যদি আপনি সো দ্বারা করেন তাহলে মনে রাখবেন সো আর টু অলসো একে অন্যের বিপরীত। সো এবং টু অলসো একে অন্যের বিপরীত। আমরা দেখছি টু অলসোর ক্ষেত্রে কি হয়? আগে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি, তারপরে টু অলসো। কিন্তু যদি আপনি সো ইউজ করতে চান তাহলে রুলসটা উল্টে গিয়ে আপনার বলতে হবে আগে সো, এখানে কি? আগে সাবজেক্ট অক্সিলিয়ারি, এখানে হবে আগেই অক্সিলিয়ারি তারপরে সাবজেক্ট। আবারও বলছি, আপনি যখন নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করবেন তখন দুই ভাবে করা যাবে, একটা টু অথবা অলসো দ্বারা, আরেকটি হলো সো দ্বারা। আপনি যখন টু অলসো দ্বারা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করবেন তখন কি বলবেন? আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকতে হবে, আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আগে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করা যাবে না। আগে কমা, তারপরে অ্যান্ড, তারপরে সাবজেক্ট, অক্সিলারি, তারপর টু অথবা অলসো। কিন্তু যদি আমি সো দ্বারা করি রুলসটা উল্টে যাবে, আগে বলবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি? আগে সো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হবে সাবজেক্ট। আচ্ছা, এখন আমি দু একটা এক্সাম্পল দেখি, দু একটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব।
এরকম সেন্টেন্স বলতেছে এরকম, এগ্রিমেন্ট আমি কখন করব, এগ্রিমেন্ট কেন করব? বলা হচ্ছে যদি আমি দুইটা আলাদা আলাদা সম্পূর্ণ সেন্টেন্স ইউজ করতে চাই তাহলে আমার সময় বেশি লাগবে, শ্রম বেশি দিতে হবে, কলমের কালি বেশি ফুরাবে। এজন্য আমি এদেরকে কি করব, এগ্রিমেন্ট করব। আর এগ্রিমেন্ট করলে কি হয়, বিষয়টা শ্রুতি মধুরও হয়। বলতেছে শি শি ওয়াজ রাইটিং, এরকম হতে পারে, অথবা উই আর গোয়িং টু এ কনসার্ট, এখানে দেয়া আছে উই আর গোয়িং টু এ কনসার্ট, আমরা কনসার্টে যাচ্ছি, অ্যান্ড দে আর গোয়িং টু এ কনসার্ট টু। আপনি যদি ফুল সেন্টেন্স লেখেন দুইটাই, তাহলে বলতে হবে উই আর গোয়িং টু এ কনসার্ট অ্যান্ড দে আর গোয়িং টু এ কনসার্ট টু। তাহলে আগেরটাও সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হচ্ছে, পরেরটাও সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হচ্ছে। কিন্তু এই সম্পূর্ণ সেন্টেন্স না করে আপনি চাইলে কি করতে পারেন, এগ্রিমেন্ট করতে পারেন। তখন সেটা কি হবে, উই আর গোয়িং টু এ কনসার্ট অ্যান্ড দে আর টু, দে আর অলসো, অথবা সো দে আর। তাহলে একটু দেখি বিষয়গুলো কেমন। বলা হচ্ছে এরকম, উই আর গোয়িং টু এ কনসার্ট, উই আর গোয়িং টু এ কনসার্ট, এটুকু আপনাকে দেয়া হলো। বলা হচ্ছে আমরাও যাচ্ছি, তারাও যাচ্ছে, তারাও যাচ্ছে, তাহলে উই আর গোয়িং এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উই আর গোয়িং এটা কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করব। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে পারি আমি দুই ভাবে, টু অথবা অলসো দ্বারা। আপনি যদি টু অথবা অলসো দ্বারা করেন তাহলে টু অথবা অলসো কোথায় যাবে, সবার শেষে। এর আগে কি থাকতে হবে, প্রথমে থাকতে হবে সাবজেক্ট, তারপরে থাকতে হবে অক্সিলিয়ারি ভার্ব। তারাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, দে এখানে হলো সাবজেক্ট। আমি বলছি অক্সিলারি ভার্ব কি হবে, আমি বলবো অক্সিলারি ভার্ব যদি দেয়া থাকে তাহলে আর খুঁজতে হয় না, ওকে নিয়ে এসে বসিয়ে দিব। তাহলে এখানে আমি কি বলবো, দে আর টু অথবা অলসো। আবার বলছি উই আর গোয়িং টু এ কনসার্ট, দে আর টু অথবা অলসো। কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। একটা নিয়ম গেল, সেটা হলো টু অথবা কি দ্বারা, অলসো দ্বারা। আমি চাইলে এই একই সেন্টেন্সটাকে সো দ্বারা করতে পারি। আমি যদি সো দ্বারা করব তাহলে আমি বলবো টু অলসো যে রুলস ফলো করে, সো তার বিপরীত রুলস ফলো করে। সো তার কি রুলস ফলো করে, বিপরীত, উল্টা রুলস ফলো করে। এই উল্টা রুলসটা কি রুলস, রুলসটা বলতেছে এই টু অলসো যেমন সবার শেষে বসছে, সো কোথায় বসবে, সবার শুরুতে। এরপর বলছে টু অলসোর পরে যেমন আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে সোর ক্ষেত্রে উল্টা গিয়ে আগে হবে আর তারপরে হবে দে। তাহলে টু অলসো অথবা সো, এরা একজন আমেরিকা, একজন ইয়ার মতো, রাশিয়ার মতো। একজন যদি আগে থাকে আরেকজন কি পিছে, আরেকজন পিছে থাকে আরেকজন কি সামনে, অর্থাৎ উল্টা রুলস ফলো করবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখি নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট কিভাবে করব আমরা, নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট কিভাবে করব আমরা বলতেছি। নেগেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়, একটা হলো আইদার দ্বারা আর একটা হলো নাইদার দ্বারা। যদি আপনি আইদার দ্বারা নেগেটিভ এগ্রিমেন্ট করতে চান তাহলে আইদার আবার টু বা অলসো রুলস ফলো করে। আইদার কি করে, টু বা অলসো রুলস ফলো করে। টু অলসো যেমন সবার শেষে বসে, আইদারও কি হয়, আইদার একটা সেন্টেন্সে সবার শেষে বসবে। যখন আমি নেগেটিভ করতেছি, টু অলসো যেমন সবার শেষে বসে, আইদার কোথায় বসে, সবার শেষে। এরপরে বলতেছে টু অলসো যেমন আগে সাবজেক্ট তারপরে অক্সিলারি বসে, সোতেও আগে সাবজেক্ট তারপরে কি, সরি, আইদারেও আগেও সাবজেক্ট তারপরে কি বসে, অক্সিলারি ভার্ব বসে। আর আমরা আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হলো যখন আমি নেগেটিভ এগ্রিমেন্ট করব, নেগেটিভ এগ্রিমেন্ট করব তখন আমার কি লাগবে, এখানে নট লাগবে। যদি আমি নেগেটিভ এগ্রিমেন্ট করতে চাই তাহলে আমার কি লাগবে, নট লাগবে। আচ্ছা, নেগেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়, একটা হলো আইদার দ্বারা আর একটা নাইদার দ্বারা। নাইদার ঠিক তার উল্টা রুলস ফলো করে। বলতেছে আইদার যেহেতু সবার শেষে বসে, নাইদার কোথায় বসবে, সবার শুরুতে। আইদার যেহেতু আগে সাবজেক্ট পরে অক্সিলারি নাই, নাইদার তার উল্টাটা, আগে অক্সিলারি তারপরে কি হবে, সাবজেক্ট। আবার বলা হচ্ছে আইদারে যেহেতু নট বসে, নাইদার নট বসে না। নাইদার কি বসে না, নট বসে না, নট দুইটা বসে না। উল্টা। আবার আপনি চাইলে বলতে পারেন নাইদার নিজেই নেগেটিভ, সুতরাং নট দেওয়ার দরকার নাই। নাইদার কি নিজেই নেগেটিভ, সুতরাং কি দেওয়ার দরকার নাই, নট দেওয়ার নট। দরকার নাই। আমি বলতেছি এরকম, শি ডাজেন্ট লাইক কফি, শি ডাজেন্ট লাইক কফি, সে কফি পছন্দ করে না, সে কফি পছন্দ করে না। আমি এখন বলতেছি আমিও পড়ি না, আমিও কফি পছন্দ করি না, তাহলে আই দিলাম। এখানে অক্সিলারি ভার্ব যদি দেয়া থাকে তাহলে খুঁজতে হবে না, তবে আই এর সাথে তো আর ডাজ যায় না, কি বলতে হবে, আই ডু, তারপর বলতে হবে নট, এরপরে আইদার, আই ডু নট আইদার। আপনি যদি আবার নাইদার দিয়ে করতে চান, নাইদার দিয়ে করতে চান, তাহলে আপনার আগে বলতে হবে অ্যান্ড
এই প্রত্যেকটাতে অ্যান্ড থাকবে, অ্যান্ড নাইদার, তারপরে অক্সিলারি আগে, নাইদার রুলসে কি আগে অক্সিলারি তারপরে হবে সাবজেক্ট, নাইদার ডু আই। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সবাই একটু দেখেন তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট দেখবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি দেয়া থাকে তাহলে ওকে বসিয়ে দিবেন, তবে অর্থ সঙ্গতি রক্ষা করে কিনা দেখবেন। যেমন এখানে ডাজ দেয়া ছিল, কিন্তু আমি ডাজ না দিয়ে কি দিলাম, ডু, কারণ এর সাথে ডাজ যায় না, এর সাথে কি যায়, ডু যায়। তাহলে আপনি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট সবাই একটু পড়েন। অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে কি বুঝবো? অক্সিলারি ভার্ব না থাকলে আপনি অক্সিলারি খুঁজে বের করবেন। অক্সিলারি ভার্ব না থাকলে দুইটা টেন্স হতে পারে, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, উই গো টু এ কনসার্ট, আমরা একটা কনসার্টে যাই, অ্যান্ড দে, আর বলা হচ্ছে গো, কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের অক্সিলারি হলো ডু অথবা ডাস। এখন এখানে প্রোনাউন আছে দে, সাবজেক্ট কি আছে, দের সাথে আর ডাস হয় না, দের সাথে কি হয়, ডু হয়, দে ডু টু অথবা অলসো। এখন বলা হচ্ছে এরকম আপনাকে সেন্টেন্স দিবে যে শি লাইকড, শি লাইক থেকে হলো লাইকড কফি, সে কফি কি করে, পছন্দ করে। ভার্বে কয় নাম্বার, 2 নাম্বার। তাহলে একে যখন আমি ইয়া করব, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করব, তখন আমি কি বলবো, আমি বলবো অ্যান্ড শি লাইকড কফি, অ্যান্ড এবং আই ডিড টু অথবা অলসো। তাহলে এখানে কেন টু অলসো করলাম, আমরা জানি পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি হলো ডিড, পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি কে ডিড। প্রেজেন্ট ইনডিফিনিটের দুইটা অক্সিলারি, একটা হলো ডু অথবা ডাস, কিন্তু পাস্ট ইনডিফিনিটের একটাই অক্সিলারি, সেটা হলো ডিড। আমি চাইলে এটা করতে পারি, আবার আমি চাইলে বলতে পারি অ্যান্ড সো ডিড আই। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু এক্সপ্রেশন গুলো পড়েন, হ্যাঁ, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট সবটার এক্সপ্রেশন পড়েন। ভাইয়া 205 নাম্বারটা। ভাইয়া কোথায়? ভাই There is playing on planning on attending the convention next month, and so I am. I am. তোমাদের যে SC1 ব্যাচের যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে একটু অ্যাড দিয়ে দিও না কেউ। ইকবাল ভাইকে বলতে হবে। ও
আমাদেরটা কি থেকে থেকে আটকে যাচ্ছে ভাইয়ার মানে কথাগুলো? হ্যাঁ, আমারও এরকম হচ্ছে। আমারও হচ্ছে এরকম। হ্যাঁ, আমি ভাবছি মনে হয় শুধু আমার একা। না, আমাদেরও এটা হচ্ছে, সবার হচ্ছে। নেটের প্রবলেম। আর এই ভাইয়ের এমনিতে সমস্যা হয় প্রতি ইয়াতে। হ্যাঁ এমনিতে সমস্যা হয়। আল্লাহ ভাই কি অবস্থা সবার? কমপ্লিট হলো? জি ভাইয়া। কোনোটাই ভাইয়া সমস্যা? 10 নাম্বার পেজের সি ডি 10 নম্বর কেন হইলো? 10 নম্বর পেজে কয় নাম্বার? প্রথমেই সি ডি আছে 202 এর উপরে, আচ্ছা 202 এর, হ্যাঁ সি তে বি হইলো কেন? 202 এর সিও কারেক্ট অ্যান্সার, ডিও কারেক্ট অ্যান্সার, হ্যাঁ দুটোই কারেক্ট অ্যান্সার। তারপর আর বাকি ভাইয়া ওইটা না, তার উপরে যে সি দেওয়া আছে একটা 201 এর। 201 এ কি কি হয়েছে? ও আচ্ছা, এটা তো ভুল অ্যান্সার, বুঝছি। ইয়ার কি ভুল অ্যান্সার? না ভাইয়া, ওখানে অপশন আছে, আমি বুঝতে পারিনি, ভাবছি ওইটা এক্সাম্পল, তাই বলছিলাম। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টে? নো প্রবলেম। আরেকবার বোঝাতে হবে এরকম কিছু কেউ কেউ ফিল করতেছেন? জি না ভাইয়া। আমার কথা খুবই সিম্পল, হ্যাঁ কেউ যদি কখনো মনে হয় যে এই প্রশ্নটা করা উচিত, এটা বুঝিনি, এটা সেটা, মনে একবার টোকা পড়ার সাথে সাথে আস্ক করবেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাইয়া আমি 205 নাম্বার। 5টা হ্যাঁ কয় নাম্বার বলেন, বা পুরা রুলসে আরেকবার পড়াতে হবে বলেন। 205 ভাইয়া। 205 নাম্বার। 205 নাম্বারে বলতেছে পিন পয়েন্ট ইরর, এখানে যেখানে ভুল আছে সেখানে টিক দিতে হয় বা সেখানে ভরাট করতে হয়। পিন পয়েন্ট ইরর, যেখানে ভুল আছে সেখানে টিক দিবেন বা সেখানে হলো ভরাট করবেন। তাহলে ডি নাম্বারে দেয়া আছে সো, তারপরে আই, তারপরে এম। কি দেয়া আছে? সো, তারপরে আই, তারপরে কি দেয়া আছে? এম। তাহলে সোর স্ট্রাকচারের দিকে তাকান। সোর স্ট্রাকচার, সোর স্ট্রাকচারে আগে বসে সো, তারপরে বসে অক্সিলারি, আগে সো তারপরে কি অক্সিলারি, তারপরে বসে সাবজেক্ট, তারপরে কি বসে? সাবজেক্ট। কিন্তু এরা ওখানে কি দিছে? এরা আগে দিছে সাবজেক্ট, তারপরে দিছে অক্সিলারি ভার্ব। হতে পারবে? বুঝতে পারলাম কি? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো সমস্যা এখানে? নেগেটিভ এগ্রিমেন্টে কারো কোনো সমস্যা আছে? নেগেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে হয়, একটা আইদার দ্বারা আর একটা হলো নাইদার দ্বারা। আইদার শেষে বসে, নাইদার শুরুতে বসে। আইদারের ক্ষেত্রে আগে সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে নট। আর নাইদারের ক্ষেত্রে কি হয়? নাইদারের ক্ষেত্রে আগে নাইদার, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট। এখানে আমার কি দরকার নাই? এখানে নটের দরকার নাই, কারণ নাইদার নিজেই নেগেটিভ। আচ্ছা, আর কার কোনো সমস্যা? না ভাই। আচ্ছা, সমস্যা যদি না থাকে আমরা চলে যাব 2 নাম্বার পেজে। 10 নাম্বার লেকচার শিটের 2 নাম্বার পেজ। 10 নাম্বার লেকচার শিটের 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজ বলতেছে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট। এখন এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট বলতে এরা যেটা মেইনলি বোঝাচ্ছে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট কে হলে ভার্ব কি হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয়, এটা আমরা সেই আগে থেকে 1 নাম্বার লেকচার শিট থেকে শিখে আসছি। সেটা হচ্ছে কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আবারও বলছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। প্লুরাল। হ্যাঁ, আচ্ছা এখানে আপনি 1 নাম্বার এক্সপ্রেশন যদি দেখেন, বলতেছে মেমোরেন্ডা। মেমোরেন্ডা সিঙ্গুলার না প্লুরাল? রিমেল মিউট করো। প্লুরাল। প্লুরাল। মেমোরেন্ডা হলো প্লুরাল, সুতরাং এখানে ভার্বটা হবে প্লুরাল আর। আচ্ছা, এরপরে আপনারা সবাই 2 নম্বরের প্রশ্নে দাগ দেন। 2 নম্বর বলতেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা বুঝি
যে কোন একটা সেন্টেন্সের ভার্বটা হবে, ভার্বটা কি অনুসারে হবে? সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে হবে। জেন্ডার অনুসারে কখনো ভার্ব হয় না, ভার্ব হয় সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। এরপরে 3 নম্বরে বলতেছে আই অ্যাম দ্য 9th লেটার হবে না আই ইজ দ্য 9th লেটার? কি হবে? আই এম। আই অ্যাম, তাই না? আই মানে যখন আমি অর্থ দেবে, আই মানে যখন আমি অর্থ দিবে, তখন আই হলো একটা প্রোনাউন। আই কি একটা প্রোনাউন? তখন আমরা ভার্ব হিসাবে ইউজ করব অ্যাম। ভার্ব হিসাবে কি ইউজ করব? অ্যাম। কখন? আই মানে যখন আমি অর্থ দিবে, তখন আই হলো একটা প্রোনাউন, সেক্ষেত্রে আমার ভার্ব হবে অ্যাম। কিন্তু আমি কি একটা বর্ণ? আমি কি একটা বর্ণ? না। বরং যখন এই আই থাক আর এই আই থাক, ছোট হাতের থাক আর বড় হাতের থাক, যখন আই মানে অর্থ দিবে একটা বর্ণ, একটা লেটার, অথবা বলতেছে আই হলো একটা ভাওয়েল। বর্ণ, লেটার অথবা কি বলতেছে? ভাওয়েল। যখন এই অর্থ দেবে, তখন আই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে আমার ভার্ব কি হবে? ইজ। সবাই কি ক্লিয়ার? আবার বলছি, আই মানে যখন আমি বুঝাবে, তখন আই হলো একটা প্রোনাউন, এটার জন্য ভার্ব হবে অ্যাম। কিন্তু আই মানে যখন একটা বর্ণ, একটা লেটার অথবা একটা ভাওয়েলকে বুঝাবে, তখন আই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমার ভার্ব হবে ইজ। তাহলে এখানে 9th লেটার বলতে আমি বুঝাচ্ছে না বর্ণ বুঝাচ্ছে? বর্ণ। তাহলে কি হবে? ইজ। এরপরে নিচে যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নিন। আমি চলে গেলাম রুল 2 তে। রুল 2 বলতেছে অ্যান্ড এর আগে একজন পরে একজন, দুইজন যদি থাকে, অ্যান্ড দ্বারা যদি দুইটা সিঙ্গুলার নাউন যুক্ত হয়, সেক্ষেত্রে ভার্বটা কি হয়? অ্যান্ড দ্বারা দুইজন যুক্ত হলে ভার্বটা অনেক রকমের হতে পারে, তার মধ্যে আমরা একটা দেখি। সেটা হচ্ছে অ্যান্ড এখানে বসে আছে, এই অ্যান্ড এর আগে যদি একটা দা থাকে, তারপরে একটা নাউন থাকে, এরপরে কোনো দা নাই, দা নাই, শুধুমাত্র আছে নাউন। শুধুমাত্র কি আছে? নাউন। এরকম একটা সেন্টেন্সে আমরা দেখব যে এই দা কয়টা আছে? একটা আছে, পরে কোনো দা নাই। তখন আমি বুঝবো এই নাউন আর এই নাউন দুইজন মিলে একজন। লেখাটা বোঝা যাচ্ছে না তো, একটু বড় করে লিখলে ভালো হয়। ভাই সব ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আবারও বলছি, অ্যান্ড এর আগে একটা নাউন, অ্যান্ড এর পরেও একটা নাউন, কিন্তু দা কয়টা? একটা। দা কয়টা? একটা। দা যদি একজন থাকে, তাহলে আমি বলবো যে এরা একজনকে বোঝাচ্ছে। কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। তখন ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু অ্যান্ড এর আগে যে নাউনটা আছে আর পরে যে নাউনটা আছে, এই দুই নাউনের আগেই দা আছে। আগের নাউনের আগেও কি আছে? দা আছে। অ্যান্ড এর পরে যে নাউন আছে, সেই নাউনের আগেও কি আছে? দা আছে। তার মানে আমি ধরে নিব এরা দুইজন আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? দুইটা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। যখন দুইটা আলাদা ব্যক্তিকে বোঝাবে, তখন আমি ভার্ব চুজ করব প্লুরাল। তখন ভার্বটা কি হবে? প্লুরাল। আচ্ছা, কারো যদি এতেও বুঝতে কষ্ট হয়, তাহলে বলে রাখি, দা মানে হলো একটা চেয়ার মনে করবেন। দা হলো একটা চেয়ার, দা হলো একটা চেয়ার। যখন দা একটা, তখন চেয়ার একটা। একটা চেয়ারে কয়জন ব্যক্তি বসে? একজন ব্যক্তি বসে। তার মানে একই ব্যক্তি দুইটা আলাদা আলাদা রোল প্লে করতেছে। যখন আমি বলবো দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তখন আমি বলবো দা একটা, ব্যক্তি একটা, সেক্রেটারিও যে ব্যক্তি, হেডমাস্টারও সে একই ব্যক্তি। আমি কি বোঝাতে পারলাম? দা একটা মানে হলো চেয়ার একটা, তার মানে কি একই চেয়ারে কয়জন ব্যক্তি বসে? একজন ব্যক্তি। সুতরাং এক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। যখন দা একটা, নাউন দুটা থাকা সত্ত্বেও, তখন আমরা বলবো ভার্ব সমান সমান কি হচ্ছে? সিঙ্গুলার, কারণ দুইজন মিলে একজনকে বোঝাচ্ছে। দুইজন মিলে কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। আবার আমি যখন দেখতেছি কোনো একটা সেন্টেন্সে অ্যান্ড এর আগেও একটা দা, অ্যান্ড এর পরেও একটা দা প্লাস নাউন, তার মানে দা দুইটা মানে হলো চেয়ার দুইটা। আবারও বলছি, দা দুইটা মানে আমি মনে রাখবো চেয়ার দুইটা। দুইটা চেয়ারে একজন বসে নাই, দুইটা চেয়ারে দুইটা আলাদা আলাদা ব্যক্তি, দুইটা চেয়ারে দুইটা আলাদা আলাদা ব্যক্তি বসে আছে। সুতরাং এক্ষেত্রে আমি যেটি করব সেটি হলো ভার্ব হবে প্লুরাল। দুইটা ব্যক্তি, সুতরাং ভার্বটা কি হবে? সাবজেক্ট প্লুরাল। সুতরাং আমার বলতে হবে ভার্বটাও হবে প্লুরাল। আমি কি বোঝাতে পারলাম? জি
ভাইয়া। যদি দা একটা থাকে তার মানে চেয়ার একটা, মানে একই চেয়ারে একজন ব্যক্তিই বসতে পারে, সেই ব্যক্তি দুইটা তিনটা চারটা পদ নিতে পারে। এটা তো বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে একা একজন ব্যক্তি কতগুলো পদ নিয়ে থাকে। তাহলে দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি যখন বলবে তখন একটাই ব্যক্তি হেডমাস্টারের পদেও আছে, সেক্রেটারির পদেও আছে। যেহেতু একটা ব্যক্তি সেহেতু ভার্ব হবে সিঙ্গুলার। পরেরটাতে বলতেছে দা নাউন অ্যান্ড দা নাউন, অর্থাৎ এবারে বলতেছে দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি। দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি, আগে একটা দা পরে একটা দা, দা দুইটা মানে চেয়ার দুইটা, দুইটা চেয়ারে দুইজন আলাদা ব্যক্তি বসে আছে, সুতরাং সাবজেক্টও প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আচ্ছা, এরপরে আমরা রুল 3 তে যাই। রুল 3 ভাইয়া বলতেছে, একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। মানে কখন পাস্ট হবে কখন প্রেজেন্ট হবে এটা কিভাবে বুঝবো? যেমন 7 নাম্বার রুলে আছে দা প্রিন্সিপাল এন্ড চেয়ারম্যান, এখানে ইজও আছে ওয়াজও আছে, ওয়াজটা অ্যান্সার হবে। এখানে ওয়াজটা অ্যান্সার হয়েছে কারণ সেন্টেন্সে পাস্টের মার্কার আছে, মার্কারটা হলো লাস্ট মিটিং। লাস্ট মিটিং, আমি যখন 9 নাম্বার লেকচার শিট পড়াই তখন আমরা বলছিলাম যে কোন একটা সেন্টেন্সের আপনি যদি ভার্ব নিয়ে কাজ করতে চান তাহলে তিনটা বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন। একটা হলো সাবজেক্টের নাম্বার ও পারসন, আর একটা হলো টেন্স, আর একটা হলো ভয়েস। সাবজেক্টের নাম্বার ও পারসন, টেন্স, আর একটা কি ভয়েস। 7 নম্বরে বলতেছে প্রেজেন্ট দা লাস্ট মিটিং, ওয়াজ প্রেজেন্ট দা লাস্ট মিটিং। লাস্ট মানে অতীতকাল, ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এরপর রুল 3 তে যাই। রুল 3 বলতেছে এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে, একই ভাব বা অর্থ প্রকাশ করে, আপনি এভাবে মনে রাখবেন এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ হয়। আবারও বলছি, এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন যদি একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ হয়, যদি একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ হয় তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু যদি দুইজন আলাদা হয়, দুইজন যদি আলাদা হয় তাহলে আমি বলবো ভার্ব হবে প্লুরাল। আবারও বলছি, এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন যদি একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ হয়, সাবজেক্ট সিঙ্গুলার, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন দেখেন বলতেছে স্লো অ্যান্ড স্টিডি। স্লো অ্যান্ড স্টিডি বলতে আমি যেটি বুঝবো সেটি হলো স্লো অ্যান্ড স্টিডি উইন হবে না উইন্স হবে। বলতেছে উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। কেন উইন্স দ্য রেস? তখন আমি বলবো যাহা ধীর তাহাই স্থির, যাহা ধীর তাহাই কি স্থির। দুইজন একই ব্যক্তি একই বস্তু, যদি একই ব্যক্তি একই বস্তু হয় তাহলে এরা সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। এবারে আমি আসি টাইম অ্যান্ড টাইড। টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, এখানে আছে সময়, এখানে আছে স্রোত। এখন বলা হচ্ছে সময়ের স্রোত কি একই জিনিস? হ্যাঁ, আমি জানি যে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু সময় আলাদা স্রোত আলাদা, সময় আলাদা স্রোত আলাদা। আমি যদি এখানে দাঁড়ায় থাকি বা বসে থাকি, সময় কখনো আমাকে টেনে নিয়ে অন্য কোথাও যাবে না। কিন্তু আমি যদি একবার স্রোতে পড়ি, পদ্মা নদীর স্রোতে বা সাগরের স্রোতে যদি ঢেউয়ে যদি আমি পড়ি তাহলে কি হবো? আমি ভেসে ভেসে চলে যাচ্ছি। তার মানে সময় আলাদা স্রোত আলাদা, এরা দুইজন কি আলাদা। দুইজন যদি আলাদা হয় তাহলে এরা প্লুরাল, এদের পরের ভার্বটাও হবে প্লুরাল। ওয়েট ফর নান। আর আমরা তো জানি নাউনের সাথে এস দিলে হয় প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস দিলে কি হয়? সিঙ্গুলার। এজন্য এখানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, এতক্ষণ যা যা বললাম এটা কি বোঝাতে পারলাম? কেউ বুঝতে পারেননি? হ্যাঁ ভাইয়া বুঝেছি তো, বুঝছি। বুঝছি ভাইয়া। বুঝেছেন তাহলে কথা বলেন। আপনাদের তো অফলাইনে ক্লাস হইলে চোখ মুখের দিকে তাকাইলে বোঝা যেত যে কে বুঝছে কে বুঝেনি, আর এখন তো চোখ মুখ দেখা যাচ্ছে না। একটু কথা বলেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখি ব্রেড অ্যান্ড বাটার, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো নিয়ে বারবার বারবার পরীক্ষায় প্রশ্ন হয়, সেগুলো একদম হুবহু আলোচনা করি। বলা হচ্ছে কোন একটা সেন্টেন্সে ব্রেড অ্যান্ড বাটার দেয়া আছে, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। অনেকে ব্রেড অ্যান্ড বাটার পাইলে সবসময় ভার্বটা সিঙ্গুলার মনে করে। বলতেছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড। এখন এখানে ভার্বটা ইজ হবে না আর হবে? কি হবে? ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড, ভার্বটা ইজ হবে না আর হবে? এটা যদি আমি জানতে চাই আমার জানতে হবে ফুডটা কি খাদ্য, ফুডটা কি খাদ্য। তার মানে ব্রেড অ্যান্ড বাটার খাওয়া বোঝাচ্ছে, যখন খাওয়া বোঝাচ্ছে তার মানে একটার সাথে আরেকটা মাখিয়ে খাওয়া হয়, একটার সাথে আরেকটা মাখিয়ে খাওয়া হয়, তখন এটা কি
অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়, একটা আর একটার অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন বলতেছে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, যখন একসাথে খাওয়া হয় একটা আর একটার অবিচ্ছেদ্য অংশ, ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু যদি বলে কেউ তার দোকানের সামনে লেখা রাখছে এখানে রুটি আর মাখন বিক্রি করা হয়, এখন বলতেছে রুটি মাখন কি করা হয়, বিক্রি করা হয়। ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর সোল্ড হিয়ার, এক্ষেত্রেও যদি কেউ ব্রেড অ্যান্ড বাটার পেয়ে আগের মতো ইজ দিয়ে দেয় তাহলে ভুল হবে, কারণ এখানে বলতেছে ইজ অথবা আর সোল্ড হিয়ার। সোল্ড মানে কি করা হয়, বিক্রি করা হয়। সোল্ড মানে বিক্রয় করা হয়। যেহেতু বিক্রি করা হয় সেহেতু একজন ক্রেতা এসে শুধু ব্রেড নিতে পারে আর একজন শুধু বাটার নিতে পারে। আবার ব্রেড অ্যান্ড বাটার দুটাও নিতে পারে, কিন্তু দুইটা আলাদা আলাদা প্যাকেটে থাকে। কোথায় থাকে, আলাদা আলাদা প্যাকেটে। যেহেতু দুইজন আলাদা থাকে সেহেতু একটা থেকে আরেকটা পৃথক করা যায়, এজন্য এরা দুইজন হলো প্লুরাল, এক্ষেত্রে ভার্বটাও হবে প্লুরাল। এরপরে আমি আসি, বলতেছে রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি, ভাত এবং তরকারি যখন খাওয়া বুঝাবে, যখন বলবে রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ফুড, যখন খাওয়া বুঝাবে তখন আমি বলবো ইজ। কিন্তু যদি বলে রাইস এবং কারি বাংলাদেশে উৎপন্ন হয়, উৎপন্ন হয় আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জমিতে উৎপন্ন হয়, তখন আমি বলবো একটা আর একটার অবিচ্ছেদ্য নয়, সুতরাং ভার্ব হবে প্লুরাল। আমার বলতে হবে রাইস অ্যান্ড কারি আর গ্রোন ইন বাংলাদেশ, রাইস অ্যান্ড কারি আর গ্রোন ইন বাংলাদেশ। আবার বলতেছে হর্স অ্যান্ড ক্যারিয়েস, হর্স অ্যান্ড ক্যারিয়েস মানে হলো ঘোড়ার গাড়ি। তাহলে বলতেছে হর্স অ্যান্ড ক্যারিয়েস বললে আমরা কি বুঝি, আমরা বুঝি যে সামনে ঘোড়া আছে আর পিছনে আসে বসার জায়গা, সামনে ঘোড়া পিছনে হলো বসার জায়গা। তাহলে আপনার কাছে যদি আমি বলি সামনে ঘোড়া নাই শুধু পিছনে বসার জায়গা, তাকে কি ঘোড়ার গাড়ি বলা যাবে না। আবার পিছনে বসার জায়গা নাই কিন্তু সামনে ঘোড়া আছে, তাকে কি ঘোড়ার গাড়ি বলা যাবে না। তার মানে ওই ঘোড়া আর বসার জায়গা দুইটা হলো একটা আর একটার অবিচ্ছেদ্য অংশ। এই জন্য যখন আপনাকে বলবে দ্য হর্স অ্যান্ড ক্যারিয়েস ইজ অথবা আর রেডি, কি হবে, আপনি বলবেন দ্য হর্স অ্যান্ড ক্যারিয়েস মানে হলো ঘোড়ার গাড়ি, একটা আর একটার অবিচ্ছেদ্য অংশ, সুতরাং ভার্ব কি হবে, সিঙ্গুলার। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে শিটে যাবেন 2 নম্বর পেজে লেখা আছে ব্যতিক্রম। ব্যতিক্রম কি বলতেছে, টাইম এন্ড টাইড। আমি অলরেডি বুঝাইলাম যে টাইম আলাদা মানে সময় আলাদা, স্রোত আলাদা, সুতরাং ভার্ব হবে প্লুরাল। এরপরে লেখছে যে গাণিতিক হিসাবের ক্ষেত্রে কি হয়, ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আপনারা এগুলো দেখে নেবেন গাণিতিক হিসাবের ক্ষেত্রে ভার্ব কি হয়। এরপর রুল 4 এ চলে গেলাম আমি। রুল 4 এটা আমরা 3 নম্বর লেকচার শিটে শিখেছি, আরেকবার শিখি। সেটা বলতেছে ইচ এভরি আর হলো নো, ইচ এভরি আর কি নো। এরা যদি এদের পরে যে নাউনই থাক তাতে আমার কিছু যায় আসে না। ইচ এভরি নো এরা যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আবারও বলছি ইচ এভরি নো এরা যদি সেন্টেন্সের শুরুতে বসে, ইচ এভরি নোর পরে একটা নাউন বসতেছে, ইচ এভরি নো এরা যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে আমি কি বলবো, ভার্ব সমান সমান সিঙ্গুলার। এরা এন্ড দ্বারা যুক্ত থাকলেও সিঙ্গুলার, এন্ড দ্বারা যুক্ত না থাকলেও সিঙ্গুলার। আবারও বলছি ইচ এভরি নো যদি একটা সেন্টেন্সের শুরুতে বসে তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আপনি 23-এ যান, 24, 25, 26, 27 সবগুলাতে দেখবেন যে ইচ অথবা এভরি, ইচ অথবা এভরি শুরুতে আছে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আচ্ছা, এরপর 29-এ দাগ দিবেন সবাই। 29, আচ্ছা 29 বলতেছে এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস। 3 নাম্বার লেকচার শিটে আপনাদের পড়াইছিলাম ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং এর সাথে যেই যুক্ত হোক না কেন ভার্বটা হয় সিঙ্গুলার। ওয়ান আর বডি ব্যক্তিকে বোঝায়, এজন্য পজিটিভ হয় হিজ অথবা হার। এভরিওয়ান তার মানে ওয়ান আছে। যদি বলে এভরিওয়ান তার মানে কি আছে, ওয়ান আছে। আবার যদি বলে এভরিবডি তার মানে কি আছে, বডি আছে। এই ওয়ান আর বডি যদি থাকে তাহলে এদের জন্য পজিটিভ কেস হিসেবে আমার ইউজ করতে হবে হিজ অথবা হার। আচ্ছা, 31 নম্বর প্রশ্নে দাগ দেন। 31 নম্বর বলতেছে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার এক্সেপ্ট মি হবে, এক্সেপ্ট মি হবে। কেন হবে, এক্সেপ্ট হইল প্রিপজিশন। এক্সেপ্ট কি, প্রিপজিশন। প্রিপজিশনের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেশ প্রিপজিশনের পরে 22 নাম্বারটা একটু দেখেন তো। প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। 22 নাম্বার কি বলতেছে, 22 নাম্বার গাণিতিক হিসাবের ক্ষেত্রে এটা বুঝতে পারেন নি না, ওখানে এ নাম্বার आंसर আছে, বি নাম্বার হবে না।
প্লুরাল। 3 নাম্বার কি হবে? ভার্বটা সিঙ্গুলার। হ্যাঁ নেই তো হবে। ভার্বের Four, সাথে four. এস যুক্ত করলে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যুক্ত করলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। মেকের সাথে এস দিলে সিঙ্গুলার হবে, এস না দিলে তো প্লুরাল হয়ে যাবে। পরে যান 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলস বলতেছে কিছু কানেক্টর আছে যাদের আগেরটা অনুসারে ভার্ব হয়, কিছু কানেক্টর আছে যাদের পরেরটা অনুসারে ভার্ব হয়। আমি একটা ছকের মতো করে দিচ্ছি যে কিছু কানেক্টর আছে যাদের আগেরটা অনুসারে ভার্ব হচ্ছে কনজাংশনের, আবার কিছু আছে পরেরটা অনুসারে। বলতেছে আইদার ডট ডট অর, আবার বলতেছে কি নাইদার ডট ডট নর, আরেকটা আছে নট নট অনলি বাট অলসো। আচ্ছা, আরেকটা আছে নট ডট ডট বাট। এখন এই আইদার অর নাইদার নরের এখানে একটা সাবজেক্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। নট অনলি রহিম বাট অলসো করিম, নট মারিয়া বাট হার সিস্টার্স। তাহলে আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। তাহলে আইদার অর নাইদার নরের কোন সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে? বলতেছে আইদার রহিম আছে এখানে, আর পরে আছে অর হিজ ব্রাদার্স, ব্রাদারের সাথে এস আছে, ব্রাদারের সাথে কি আছে? এস আছে। এখন বলা হচ্ছে আপনি কি করবেন, রহিম অনুসারে ভার্বটাকে সিঙ্গুলার করবেন নাকি হিজ ব্রাদার্স অনুসারে ভার্বটাকে প্লুরাল করবেন? তাহলে আমরা বলবো আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসোর পরেরটা অনুসারে। কোনটা অনুসারে? পরে। এই পরে যেই ভার্বটা সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা দেখেন কয় নাম্বার, 33 নাম্বার সেন্টেন্সে যান। 33 বলতেছে আইদার মাই সিস্টার অর দা নেইবার্স, আইদার মাই সিস্টার অর দা নেইবার্স। তাহলে যদি আপনি সিস্টার দ্বারা করেন তাহলে সিঙ্গুলার ভার্ব হয়, আর যদি নাইদার্স দ্বারা করেন, সরি নেইবার দ্বারা করেন তাহলে হয় প্লুরাল। তাহলে আমরা কাকে দ্বারা করতে বাধ্য? আমরা বলবো অর এর পরেরটা। অর যেটা আছে এই অর এর কোনটা অনুসারে? পরেরটা। পরে যেহেতু আছে নেইবার্স, নেইবার্স প্লুরাল, সুতরাং আমার করতে হবে আর, ঠিক আছে? তাহলে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো নট ডট ডট বাট, এদের কোনটা অনুসারে করব? পরেরটা অনুসারে, পরেরটা। ঠিক আছে? আবার যদি এরকম বলতেছে নট মারিয়া, মারিয়া নয়, নট মারিয়া, তারপর বলতেছে বাট হার সিস্টার্স, বাট হার সিস্টার্স। তাহলে এখানে আছে মারিয়া, এখানে আছে সিস্টার্স, এখানে আমি আর দিব না ইজ দিব? আর আর দিব। কেন? আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো পরেরটা অনুসারে। সবাই কি ক্লিয়ার? ভাইয়া জুবাইয়ের প্রবলেম দেখাইতেছে, বারবার সামনে আসে খালি, ওকে মিউট করতে বলেন। কি হয়েছে জুবাইরের? ভাইয়া স্ক্রিন শেয়ার করতেছে। সবাই মিউট করে দাও। আচ্ছা, দেখি আরেকবার সমস্যা করলে তারপর দেখছি। আচ্ছা, এরপরে 5 নাম্বার রুলস আমাদের হয়ে গেল। আমরা অপর পেজে যাই, অপর পেজে গেলে রুল 6 পাবো। হ্যাঁ, 4 নাম্বার পেজ, 4 নাম্বার পেজে গিয়ে দেখি রুল 6। রুল 6 এ কিছু কিছু কনজাংশন আছে, এদের কি অনুসারে ভার্ব হয়? রুল 6, রুল 6 যেটি আছে এখানে আমরা কি পাবো? এদের আগেরটা অনুসারে ভার্ব হয়। কি অনুসারে ভার্ব হয়? আগেরটা অনুসারে। বলতেছে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং উইথ, ঠিক আছে? আবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো অ্যান্ড নট, অ্যান্ড নট, ঠিক আছে? এদের কোনটা অনুসারে ভার্ব হয়? আগেরটা অনুসারে। এদের কোনটা অনুসারে বলছি? আগেরটা অনুসারে। বলতেছে ফাদার অ্যালং উইথ মুস্তারি his অফ করো। sons, father along with his sons, father along with his sons। তাহলে এখানে আমি কি পাইলাম? along with পাইলাম। এর সামনে আছে ফাদার, পরে আছে his sons। আমাকে যদি এখানে জানতে চাই হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাজ লেফট দ্য প্লেস না হ্যাভ লেফট দ্য প্লেস, আমার কি অ্যান্সার হবে? আমি বলবো along with, together with, including, accompanied by, accompanied with, এদের আগেরটা অনুসারে। কোনটা অনুসারে? আগেরটা। আগে যেহেতু ফাদার আছে তাহলে ভার্বটা কি হবে? হ্যাজ। কি বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে আরেকবার সবাই 3 নাম্বার পেজে যাই। 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজে গেলে আপনি দেখবেন 3 নাম্বার পেজের ডান পাশে এখানে আছে আইদার অফ, নাইদার অফ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সিঙ্গুলার হয়, ঠিক আছে? এগুলো পড়ানো হয়েছে 3 নাম্বার লেকচারে। আইদার অফ, নাইদার অফ, এরা যদি সাবজেক্ট হয় ভার্বটা কি হয়?
সিঙ্গুলার হয়। এরপরে নিচে দেয়া আছে ওয়ান অফ, এটাও 3 নম্বর লেকচার শিটে পড়ানো হয়েছে। ওয়ান অফ যদি বাক্যের সাবজেক্ট হয় আমরা বলবো ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্বটা কি হয় সিঙ্গুলার। ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন কি হবে প্লুরাল, কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার। যেমন অপর পেজে যাই, অপর পেজে 54-55 এক্সাম্পল দেখতে পাবো। ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না, কি হবে মাই ফ্রেন্ডস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। লিভ থেকে হবে লিভস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তারপরে হইলো কি লিভস। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 5 নাম্বার পেজ। আচ্ছা, 5 নাম্বার পেজে 7 নাম্বার রুলে যতগুলো ওয়ার্ড দেয়া আছে, 7 নাম্বার রুলে যতগুলো ওয়ার্ড দেয়া আছে, এদেরকে আমরা চাইলে 3 নাম্বার লেকচারের মতো এভাবে লিখতে পারি, ওয়ান বডি আর হইলো থিং। ওয়ান বডি আর কি পেলাম থিং। আমি বলবো ওয়ান বডি আর থিং এর সামনে আপনি যাকেই দেন না কেন, যাকেই বসান না কেন, ভার্বটা কি হবে সিঙ্গুলার। আবারও বলছি ওয়ান বডি থিং এর সাথে যেই বসুক না কেন, ভার্বটা কি হবে সিঙ্গুলার। এবারে দেখি কারা কারা বসতে পারে। এদের সাথে বলতে পারে সাম, someone, somebody, something, any, anyone, anybody, anything। এরপরে বসতে পারে no, no one, nobody, nothing। এরপরে বসতে পারে every, everyone, everybody, everything। ঠিক আছে, 7 নাম্বার রুলসে আসলে এদেরকেই লেখা আছে এই 12টা। কারণ বলা হচ্ছে এরা যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার। এই যে 3টা ওয়ান বডি থিং এর সাথে যেই যুক্ত হোক না কেন, এরা যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। এখন আমরা দেখি এদের পরে পজিটিভ কেস কি হবে। আমি বলবো ওয়ান আর বডি এরা একটা ব্যক্তিকে রেফার করে। আবারও বলছি ওয়ান এবং বডি এরা কাকে রেফার করে, একটা ব্যক্তিকে। এরা যেহেতু একটা ব্যক্তিকে রেফার করে, এদের জন্য এদের পরে হবে হিজ অথবা হার। আবারও বলছি ওয়ান আর বডি কাকে রেফার করে, ওয়ান আর বডি একটা ব্যক্তিকে রেফার করে, ব্যক্তি বুঝায়, তাহলে এটা কি হবে হিজ অথবা হার। আর থিং কাকে, থিং বস্তু বুঝায়, থিং বলতে আমরা বস্তু বুঝি, এর জন্য পজিটিভ কেস হবে আইটিএস, ইটস, আইটিএস, ইটস। সবাই কি ক্লিয়ার? 85 নাম্বার এক্স কোশ্চেনে যাই। এভরিওয়ান শুড রেসপেক্ট, এভরিওয়ান শুড রেসপেক্ট, এভরিওয়ান, ওয়ান আছে তাই আমার কি বলতে হবে হিজ অথবা হার। ঠিক আছে, আচ্ছা এরপরে যতগুলো সেন্টেন্স দেওয়া আছে এই সবগুলো একই রকম। 89 বলতেছে কি এভরিওয়ান ড্যাশ ফ্লাওয়ার্স, এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, এভরিওয়ান, ওয়ান এর সাথে যেই যুক্ত থাকুক না কেন, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। আচ্ছা, এরপরে 8 নম্বরে যাই সবাই আমরা। 8 নম্বরে আমরা যেটি পাচ্ছি আমরা আগে থেকে জানি। ভাই 87 নাম্বারটা একটু দেখেন। 87 নাম্বার কি এভরিবডি, এভরিবডির পরে ভার্বটা কি হবে সিঙ্গুলার। এভরিবডির পরে ভার্বটা কি হবে সিঙ্গুলার। তাহলে এ তে আছে হ্যাভ, হতে পারে না। বি তে আছে আর, হতে পারে না। সি তে আছে হ্যাজ, হতে পারে। ডি তেও আছে হ্যাজ, কিন্তু ডি তে যে হ্যাজ আছে এই হ্যাজের পরে V3 লাগবে, কিন্তু দেয়া আছে V2। হ্যাজের পরে কি দেয়া আছে V2, হ্যাজের পরে V2 হতে পারবে না, হ্যাজের পরে কি হবে V3। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপর রুল 8 বলতেছে, আমরা 8 নাম্বার লেকচার শিটে পড়েছি নির্দিষ্ট দৈর্ঘ্য, দূরত্ব, ওজন, সময়। এটা আমরা 2 নাম্বার জেন্ডারে কিছু রুলস ছিল, ওখানে আমরা খুব সুন্দরভাবে পড়েছি। নির্দিষ্ট দৈর্ঘ্য, দূরত্ব, ওজন, সময় যদি রেফার করে বোঝায়, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা কি হবে সিঙ্গুলার। যেমন 50 মাইলস, 50 মাইলস, 50 তার সাথে কি আছে মাইলস। এখানে বলছে মাইল কি, মাইল হলো দূরত্ব পরিমাপের একটা একক। মাইল কি দূরত্ব পরিমাপের একটা একক। তাহলে দূরত্ব পরিমাপের একক যদি সাবজেক্ট হয়, ভার্বটা কি হবে সিঙ্গুলার। এরপর বলছে 10 কিলোগ্রামস, 10 কিলোগ্রামস, কিলোগ্রাম কি পরিমাপের একক, ওজন পরিমাপের একক। এরপরে বলতেছে 10 ডেজ, আবার বলতেছে এরকম 3 মান্থস, মান্থস কি সময় পরিমাপের একটা একক। যদি এরকম একক যদি কি হয় সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা কি করব সিঙ্গুলার। আবার বলতেছে 50 রুপিস, রুপি কি 50 রুপি থেকে কি হলো রুপিস, 50 রুপিস। তাহলে মানে মূল্য পরিমাপের জন্য আমরা মানির যে এককগুলো ব্যবহার করি, আমাদের দেশে টাকা, ইন্ডিয়াতে রুপি, তারপরে ডলার, 50 রুপিস, 50 ডলার্স, এগুলো যদি সাবজেক্ট হয়, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। ঠিক আছে, এরপরে আপনি
কাপড় একটা কাপড় দিয়ে দিছেন টেইলরে, আপনি শুট বানাবেন বা ব্লেজার বানাবেন, তখন বলতেছে কতটুকু কাপড় লাগবে, বলতেছে 5 মিটার কাপড় লাগবে, তখন আপনি বলতেছেন 5 মিটারস, 5 মিটারস। এই যে এককগুলো আছে, এই এককগুলো যখন সাবজেক্ট হবে ভার্ব কি হবে, ইজ, ভার্ব কি হবে, ইজ, ভার্ব কি হবে, ইজ। বলছে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 10 kilograms ইজ নট সো হেভি, এটা খুব একটা ভারী না, 10 days ইজ নট এ বিগ মোমেন্ট অথবা বিগ অ্যামাউন্ট অফ টাইম টু ওয়েট। বুঝাতে পারলাম? এরপরে রুল 9-এ যাই। রুল 9 কি বলতেছে? রুল 9 বলতেছে ক্যাটল, অ্যারিস্টোক্রেসি, পোল্ট্রি, জেন্ট্রি, পিজান্ট্রি, এগুলো যারা দেয়া আছে এরা, আমরা 2 নম্বর লেকচার সেটা পড়েছি, এরা হলো কালেকটিভ নাউন। এরা কোন নাউন? কালেকটিভ নাউন, এবং এরা হলো অলওয়েজ প্লুরাল। তাহলে ক্যাটল, অ্যারিস্টোক্রেসি, পোল্ট্রি, জেন্ট্রি, পিপুল, পিজান্ট্রি, এরা কোন নাউন? কালেকটিভ নাউন, এবং এরা হলো অলওয়েজ প্লুরাল। এরা যেহেতু প্লুরাল, এদের পরে ভার্বটাও হবে প্লুরাল। এরা প্লুরাল, এদের পরে ভার্বটাও হবে কি? প্লুরাল। এরপর রুল 10। রুল 10টা আমরা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ি তখন আমরা বলেছিলাম বিজ্ঞান এবং কলার নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমরা বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বিমূর্ত ধারণা, কনসেপ্ট বা জ্ঞান। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? বিমূর্ত ধারণা, কনসেপ্ট বা জ্ঞান বা নলেজ। এখন বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আবার কি? বিজ্ঞানের নাম বা কলার নাম, অর্থাৎ সায়েন্সের যতগুলো সাবজেক্টের নাম আছে তারা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলে ফিজিক্স, তাহলে আমরা বলবো পদার্থ বিদ্যা। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তাহলে বিজ্ঞান এবং কলার নামগুলো কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বলা হচ্ছে রুল 10 বলতেছে এরা যখন কখনো একটা সাবজেক্ট বোঝাবে, কি বোঝাবে? সাবজেক্ট বোঝাবে। বলতেছে এরকম, ম্যাথমেটিক্স ইজ অথবা আর মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ অথবা আর মাই ফেভারিট সাবজেক্ট। যখন সাবজেক্ট কথাটা উল্লেখ থাকবে, যখন একটা সাবজেক্ট বোঝাবে, তখন একে আমরা ধরবো অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আনকাউন্টেবল নাউন। এরপরে যে ভার্বটা বসে, ভার্বটা কি হয়? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সাবজেক্ট হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল নাউন হলো অলওয়েজ সিঙ্গুলার। আবার আপনি চাইলেও স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এরপরে পলিটিক্স, এরপর ইকোনমিক্স, এদের সাথে যদিও এস আছে তবু এরা সিঙ্গুলার, কেননা এরা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝায়। কিন্তু এ সকল শব্দ যখন কোনো বিজ্ঞান বা কলার বিষয়ের নাম, সাবজেক্টের নাম না বুঝিয়ে এরা যখন কোনো একটা ব্যক্তির দোষ, গুণ বা কর্ম বুঝাবে, ব্যক্তির দোষ, গুণ, কর্ম বা জরিপ বুঝাবে, তখন এরা প্লুরাল, এদের পরে ভার্বটা হবে প্লুরাল। অনেক সময় বলে সে হিসাবে কাঁচা, সে হিসাবে কাঁচা, বলতেছে হার ম্যাথমেটিক্স, সে হিসাবে কাঁচা, হার ম্যাথমেটিক্স। এরপরে বলতেছে ইজ অথবা আর উইক, হার ম্যাথমেটিক্স ইজ অথবা আর উইক, হার ম্যাথমেটিক্স ইজ অথবা আর উইক। সে হিসাবে কাঁচা, সে হিসাবে কাঁচা, সে হিসাব জানে না, তখন আমি কি বলবো? এটা তার দোষ। যখন দোষ বুঝাবে তখন সাবজেক্ট প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। দোষ বুঝাইলে সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও কি হবে? প্লুরাল। আবার বলতেছে আপনার একটা ফ্রেন্ড, সে একজনের কথা আরেকজনকে লাগায়, মানে একজনের কথা গিয়ে আরেকজনকে বলে, একজনের কথা আরেকজনকে বলে, তখন আপনি দেখে খুবই বিরক্ত, তখন আপনি বলতেছেন দ্য পলিটিক্স অফ মাই ফ্রেন্ড, দ্য পলিটিক্স অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর কূটনীতি কোটচাল। তাহলে দ্য পলিটিক্স অফ মাই ফ্রেন্ড ইজ আর বলা যাবে না, বলতে হবে আর ইনক্রিজিং, কারণ এটা তার দোষ। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি এরপর ভাইয়া। রুল 11-এ যাই। রুল 11 বলতেছে দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, এরা, এদেরকে আপনার কি মনে হবে? এদেরকে দেখতে আপনার প্লুরাল মনে হবে, দেখতে প্লুরাল মনে হবে, কিন্তু দেখতে প্লুরাল মনে হলেও এরা সিঙ্গুলার। যেমন আমি যদি আপনাকে বলি 3 ইডিয়টস, আমি বলতেছি 3 ইডিয়টস, ইডিয়টস ইজ অথবা আর মাই ফেভারিট মুভি, ইজ অথবা আর মাই ফেভারিট মুভি। এখানে আমি ইজ দিব না আর দিব? ইজ।
ইজ দিব। কেন ইজ দিব? কারণ হচ্ছে যদিও এখানে আমি ইডিয়েটস বলতেছি কিন্তু মুভি কয়টা? একটা। যদিও থ্রি ইডিয়েটস, ইডিয়েটের সাথে কি আছে? এস আছে, তাই না? ইডিয়েটের সাথে কি আছে? এস আছে, কিন্তু তারপরে কয়টা মুভির নাম? একটা মুভির নাম। যেহেতু একটা মুভির নাম সেহেতু ভার্ব হবে সিঙ্গুলার। আবারও বলছি, যদি বলে দা হিন্দুস্তান টাইমস, দা হিন্দুস্তান টাইমস, যদিও এস আছে তবু কয়টা পত্রিকা? একটা পত্রিকা। যদি বলে দা ইউনাইটেড স্টেটস, স্টেটের সাথে এস আছে কিন্তু কান্ট্রি কয়টা? একটা। কান্ট্রি কয়টা? একটা। তখন আমার কি করতে হবে? ভার্বটা সিঙ্গুলার করতে হবে। সিঙ্গুলার। হ্যাঁ, এখানে অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস আসলে সচরাচর যা বুঝবেন এরা হলো প্রপার নাউন, যদিও এস আছে তবু এরা হলো প্রপার নাউন, এরা একজনকে বোঝায়, ভার্বটা হবে সিঙ্গুলার। পরের পেজে চলে যাই, 6 নম্বর পেজ। 6 নম্বর পেজে রুল 12। রুল 12 কি বলতেছে? রুল 12 বলতেছে কোন নাউনের আগে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, পেয়ার, ডজন, 100,000 ইত্যাদি থাকে তাহলে ভার্বটি সংখ্যাবাচক শব্দ অনুযায়ী হয়। ভার্বটি কি অনুযায়ী হয়? সংখ্যাবাচক শব্দ অনুযায়ী হয়। অর্থাৎ সংখ্যাবাচক শব্দ যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সংখ্যাবাচক শব্দ যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল। যেমন আপনাদের এখানে 105 নাম্বার প্রশ্নটা দেখেন, 105। 100 বলতেছে ড্যাশ পেয়ার অফ শক্স, ড্যাশ পেয়ার অফ শক্স, এরপর ড্যাশ, এরপর বলতেছে টু স্মল, এরপর যা থাকে থাকে আমার কিছু আসে না। ড্যাশ পেয়ার অফ শক্স, ড্যাশ পেয়ার অফ শক্স। আচ্ছা তাকায় দেখেন তো পেয়ার কি সিঙ্গুলার না প্লুরাল? PAIR, পেয়ার, PAIR সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আমরা যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ি তখন আমরা দুইটা গ্রুপ করে পড়েছিলাম, একটা হলো দিস হলো সিঙ্গুলার আর দিসটা কি প্লুরাল, দ্যাট হলো সিঙ্গুলার আর দোজটা কি প্লুরাল। এই তো নাকি? 3 নাম্বার লেকচার শিটে, 3 নাম্বার লেকচার শিটে আমরা এইভাবে পড়েছি যে সিঙ্গুলারের গ্রুপ একটা, প্লুরালের গ্রুপ একটা। দিস হলো সিঙ্গুলার, দ্যাট হলো সিঙ্গুলার। দিস কাছের জিনিস বোঝায়, দ্যাট দূরের জিনিস বোঝায়। আর আমরা পড়েছি দিস হলো সিঙ্গুলার আর দিস হলো প্লুরাল, দ্যাট সিঙ্গুলার আর দোজটা কি প্লুরাল। এগুলো যারা আমার ক্লাস করছে তারা জানে যে 3 নাম্বার লেকচারে এগুলো লিখে দেওয়া আছে। এখন বলা হচ্ছে তাহলে দিস হইলো সিঙ্গুলার আর দিস হইলো প্লুরাল। এখন অপশন থেকে আমি দিস বসাবো না দিস বসাবো, কাকে বসাবো জানার জন্য আমি পেয়ারের কাছে যাব, গিয়ে দেখছি পেয়ারের সাথে এস নাই। পেয়ারের সাথে কি নাই? এস নাই। পেয়ারের সাথে যেহেতু এস নাই সেহেতু পেয়ার সিঙ্গুলার, সুতরাং এর আগে আমি কাকে বসাবো? সিঙ্গুলারটাকে বসাবো। সবাই কি একটু ক্লিয়ার? জি ভাইয়া। পেয়ারের সাথে এস নাই তার মানে পেয়ার সিঙ্গুলার, তার মানে পেয়ারের আগে যে সংখ্যাবাচক শব্দ বলবে সেও সিঙ্গুলার। এখন বলা হচ্ছে এরপরের ভার্বটা কি হবে? এখানে ভার্বটা ইজ স্মল হবে না আর স্মল হবে? এখন বলতেছি যেহেতু দিস মানে কয়টা বোঝায়? একটা। দিস মানে কয়টা বোঝায়? একটা। এই দিসের কারণে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। আমি কি বোঝাতে পারলাম? তাহলে পেয়ার, ডজন, 100,000 এর আগে যে সংখ্যা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এর আগের সংখ্যাটা যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল। এরপরে 13 নাম্বার। 13 নাম্বার বলতেছে এ লট অফ, মানে যতই অধিক বুঝাক না কেন নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা জানি আনকাউন্টেবল নাউন হলো অলওয়েজ সিঙ্গুলার, এদের পরে যে ভার্বটা বসে সেই ভার্বটাও কি হয়? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, এরপরে ভার্বটা হয় কি? সিঙ্গুলার। এখানে আছে মানি, মানি হলো আনকাউন্টেবল সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এরপরে 14 নাম্বার রুলসে যান। 14 নাম্বার রুলস বলতেছে আপনারা চাইলে লিখে রাখতে পারেন, ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে কখনো ভার্ব হয় না, ভার্ব হয় এদের পরে নাউন বা প্রোনাউন অনুসারে। এটা 2 নাম্বার লেকচার শিটে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশের রুলস পড়াই, সেখানে লিখে দেওয়া আছে যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে কখনোই ভার্ব হয় না, ভার্ব হয় কোন একটা সেন্টেন্সে কি অনুসারে? এই ফ্র্যাকশন বা ভগ্নাংশের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে। আবারও বলছি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে কখনোই ভার্ব হয় না, ভার্ব হয় এর পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে। যেমন এখন ফ্র্যাকশন বা ভগ্নাংশ কিভাবে লেখে এটা দেখি। যদি বলে 1/3 তাহলে আপনি বলবেন উপরেরটা কার্ডিনালে নিচেরটা অর্ডিনালে, আপনার বলতে হবে 1/3। মনে রাখবেন এখানে যখন 1 থাকবে তখন এখানে এস দেয়া যাবে না, কিন্তু যদি বলে 2/3 তাহলে আবার উপরেরটা কার্ডিনাল TWO2, নিচেরটা হবে অর্ডিনাল THIRD থার্ড। যখনই লবে 1-এর চেয়ে বড় সংখ্যা হয়ে যাবে তখন এখানে কি দিতে হবে? এস। আবারও বলছি লবে 1 থাকলে এস দেয়া যাবে না, লবে 1 থাকলে এস দেয়া যাবে না, কিন্তু লবে যখন 1-এর চেয়ে বড় সংখ্যা থাকবে তখন আমার কি দিতে হবে? এস দিতে হবে। তাহলে 1/3 আর 2 থেকে কি হলো? থার্ডস।
এখন যদি আপনাকে যদি জিজ্ঞেস করি 1/5 আপনি কি বলবেন? 1/5 1/5 কি বলবো? 1/5 1/5 কি দিব না? এস দিব না। কিন্তু যদি আমি 3/5 বলি 3/5 তাহলে আমি কি করব? THR 3/5 থেকে কি করতে হবে? এস দিতে হবে। যখনই লবে একের চেয়ে বড় সংখ্যা তখনই আমার কি দিতে হয়? এস দিতে হয়। একটু কি ক্লিয়ার সবাই? জি ভাই clear। আচ্ছা, জি ভাইয়া এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে এই ভগ্নাংশ লেখা শিখলাম। এখন আমরা জানবো যে ভগ্নাংশের পরে যে নাউন প্রোনাউন থাকে সেই নাউন প্রোনাউন অনুসারে ভার্ব হবে। ভার্বটা কি হিসাবে হবে? নাউন প্রোনাউন অনুসারে ভার্ব হবে। কথা বলছে কে? এই ইকবাল যে কথা বলছে একটু মিউট করে দাও তো। আমাকে হোস্ট করা হয়নি। সুপ্রিনা কি মেয়েটা, ওই মেয়েটা ভাইয়া। আমি তো হোস্ট না, আমি মিউট আনমিউট কিছুই করতে পারবো না, বুঝছো? ওই নিজে মিউট করলে তো হয় ভাইয়া। ওই কি শুনতেছে? ওই কি এই দেশে আছে? গল্পে ক্লাসে নাই, গল্প করছে। মুশগান তো নাই। আচ্ছা, ফ্র্যাকশন বা ভগ্নাংশের রুলসটা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে কখনো ভার্ব হয় না, ভার্ব হয় এরপরে নাউন বা প্রোনাউন অনুসারে। এরপরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, আর এরপরে নাউনটা প্লুরাল হলে ভার্বটাও কি হবে? প্লুরাল। আবারও বলছি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে ভার্ব হয় না, এরপরে নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব হয়। নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হবে, ভার্বটাও কি হবে? প্লুরাল। বলতেছে 1/3, 1 দিলে আমি কি দিতে পারবো না? এস দিতে পারবো না। এরপর বলছে 1/3 অফ দা ওয়ার্ক। 1/3 অফ দা ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, এটা হলো আনকাউন্টেবল। সিঙ্গুলার। এটা কি? আনকাউন্টেবল। 1/3 অফ দা ওয়ার্ক ইজ ফিনিশড বলতে হবে। আমি এখানে আর দিতে পারবো না, কারণ ওয়ার্ক সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার। 1/3 অফ দা ওয়ার্ক ইজ ফিনিশড। 1/3 অফ দা ওয়ার্ক ইজ ফিনিশড। সবাই কি ক্লিয়ার? এখন 1/3 না দিয়ে আমি যদি বলি 2, তাহলে কি বলবো? 2/3 থেকে কি হবে? এস হবে। এস হবে। 2/3 অফ দা। এখন ওয়ার্ক থেকে কি আমি ওয়ার্কস করব না? ওয়ার্ক হলো অলওয়েজ আনকাউন্টেবল। ওয়ার্ক কি? আনকাউন্টেবল। ভার্বটা কি হচ্ছে? সিঙ্গুলার। তাহলে আমার এখানে কি ইজ হবে না আর হবে? আর ভাইয়া এবারে আর হবে। কেন আর হবে? ওখানে এস হইছে 2/3 আছে ভাইয়া, সেজন্য। গাধা হইলে এরকমই হয়। 1000 বার করে বললাম যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে কখনোই ভার্ব হয় না, ভার্ব হয় এরপরে নাউন বা প্রোনাউন অনুসারে। ফ্র্যাকশন বা work ভগ্নাংশ থাকতো। অনুসারে কখনো কি হয় না? ভার্ব হয় না। এই এস এর কাজ ওরটু কি? ওরা কখনোই অপের পরে আসবে না। ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে কখনোই ভার্ব হয় না। ভার্ব কি অনুসারে হয়? এই ফ্র্যাকশন বা ভগ্নাংশের পরে যে নাউন প্রোনাউন আছে সেই নাউন প্রোনাউন। এখানে ওয়ার্ক সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এখানে ওয়ার্ক সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার। আমি কি বোঝাতে পারলাম? জি ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপর শিটে যান। শিটে গেলে দেখবেন 113 নম্বর প্রশ্ন। 113 বলতেছে 1/3 অফ দা স্টুডেন্টস। কি বলতেছে? 1/3 অফ দা, তাহলে 1 থাকলে এস দেওয়া যায় না। 1/3 অফ দা স্টুডেন্টস, 1/3 অফ দা স্টুডেন্টস আর প্রেজেন্ট না ইজ প্রেজেন্ট? ইজ প্রেজেন্ট হবে না আর প্রেজেন্ট হবে? কি হবে জানার Are জন্য আমি কি present. বলবো? আমি বলবো ফ্র্যাকশন বা ভগ্নাংশ অনুসারে ভার্ব হয় না, ভার্বটা কি অনুসারে হয়? এদের পরে নাউন অনুসারে। এদের পরে নাউনের সাথে কি আছে? এস। এস আছে। তার মানে নাউনটা কি? প্লুরাল। নাউনটা কি? প্লুরাল। ভার্বটাও কি হবে? প্লুরাল। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। যারা এই ওয়ার্কের সাথে আর হবে বললো তারা কি বুঝতে পেরেছে? আচ্ছা, এরপরে 15 নম্বর রুলসে যাই। 15 নম্বর রুলস বলতেছে এ নাম্বার অফ, আর একটা হলো দা নাম্বার অফ। এ নাম্বার অফ এর রুলস কি আর দা নাম্বার অফ এর রুলস কি এটা একটু দেখি। এ নাম্বার অফ আর একটি হলো দা নাম্বার অফ। যা লিখি তাই লিখবে সবাই। এ নাম্বার অফ এর পরে নাউন সমান সমান প্লুরাল। এ নাম্বার অফ এর পরে নাউন সমান সমান কি হবে? প্লুরাল হবে। ভাইয়া লেখা যাইতেছে না, কি যেন আওয়াজ হয়। কিসের আওয়াজ হচ্ছে? লিখতেই ভাইয়া ওই যে পারতেছি না। 013 ওখান থেকে আসতেছে, 01318 নাম্বার দিয়ে যাচ্ছে।
কিছু নাম লেখা আছে? ভাইয়া নাম্বার দেওয়া আছে 0173 কি জানো কি জানো। রোল হলো 40, রোল 40। বিমান চলে কোথায়? ফ্যান চলে নাকি? চয়ন কিছু বলো তো। 40 মিনিট ক্লাস করতে পারি না নেটওয়ার্কের লেগে। কি দুঃখ। আচ্ছা, রিমুভ দিতে বলে আসলাম, ওকে রিমুভ দিয়ে দিচ্ছি এখনই, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করি। এবারে বলতেছে কি এ নাম্বার অফ, এ নাম্বারে অফের পরে যদি নাউন থাকে সেই নাউন সমান সমান হবে প্লুরাল, এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে প্লুরাল। এ নাম্বার অফ এরপরে নাউন সমান সমান কি হবে? প্লুরাল, এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে প্লুরাল। আরেকটা দেখি, দা নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার অফের পরেও যে নাউনটা থাকবে সেই নাউনটা হবে প্লুরাল, কিন্তু দা নাম্বার অফের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটাকে আমরা করব সিঙ্গুলার, ঠিক আছে? এ নাম্বার অফ, এ নাম্বার অফ, আমরা জানি কাউন্টেবল নাউনের আগে নাম্বার বসে, আনকাউন্টেবল নাউনের আগে অ্যামাউন্ট বসে। কাউন্টেবলের আগে নাম্বার, আনকাউন্টেবলের আগে বসে অ্যামাউন্ট। তাহলে এ নাম্বার অফের পরে নাউন সমান সমান প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। দা নাম্বার অফের পরে নাউন যদিও প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার। দা নাম্বার অফের পরে নাউন প্লুরাল হলেও ভার্বটা হবে সিঙ্গুলার। শীটের প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। আমরা 16 নম্বরে যাই। আচ্ছা, 16 নম্বর কি বলতেছে? 16 নম্বর বলতেছে হেয়ার দেয়ার, হেয়ার অথবা দেয়ার যখন একটা সেন্টেন্সের শুরুতে বসে এরপরে ভার্ব ইজ হবে না আর হবে, তার উপরে হেয়ার দেয়ারের কোনো কন্ট্রোল নাই, হেয়ার দেয়ার বলবে না। এখানে আমার দেখতে হবে এর পরে কি আছে। আবারও বলছি, এটা হলো অ্যাডভার্বের দিনে পড়ানো হয়েছে একবার, সেটা কি হেয়ার অথবা দেয়ার যদি সেন্টেন্সের শুরুতে বসে এরা আসলে সাবজেক্টের জায়গায় বসলেও এরা সাবজেক্ট নয়, এরা হলো ডিসগুইসড সাবজেক্ট। আবারও বলছি, এরা কি সাবজেক্ট? এরা হলো ডিসগুইসড সাবজেক্ট বা ছদ্মবেশী সাবজেক্ট। এরা সাবজেক্টের ছদ্মবেশ নিয়েছে কিন্তু এরা কোনো সাবজেক্ট নয়। হেয়ার দেয়ার একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে কিন্তু তারা কি নয়? সাবজেক্ট নয়। হেয়ার এবং দেয়ার হলো অ্যাডভার্ব, হেয়ার দেয়ার কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। এরপরে কি হবে? ইজ অথবা আর, এরপরে বলতেছে এ স্কুল। এখানে যে এ স্কুল আছে, এই এ স্কুল হলো মেইন সাবজেক্ট। এই স্কুলটা কি? মেইন সাবজেক্ট। আবারও বলছি, হেয়ার আর দেয়ার যেটা আছে এটা হলো ডিসগুইসড সাবজেক্ট বা ছদ্মবেশী সাবজেক্ট। এরা সাবজেক্টের জায়গায় বসলেও এরা আসলে সাবজেক্ট নয়। এখন আমি যেটি দেখব, সাবজেক্টকে আমি বললাম ভার্বের পরে যে আছে সেই হলো মেইন সাবজেক্ট। এই মেইন সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। মেইন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, মেইন সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এখানে আছে এ স্কুল, তার মানে মেইন সাবজেক্ট সিঙ্গুলার, আমার ভার্বটাও হবে সিঙ্গুলার, ঠিক আছে? এখন বলতেছে হেয়ার অথবা দেয়ার দেয়া আছে, হেয়ার অথবা দেয়ার, এরপরে ইজ অথবা আর, এরপরে বলতেছে টু স্কুলস, টু স্কুলস। আচ্ছা, কি হবে? ইজ হবে না আর হবে? আর 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 হবে। কেন আর হবে? আমি বলছি হেয়ার দেয়ার হলো অ্যাডভার্ব, এটা হলো ডিসগুইসড সাবজেক্ট, এটা অনুসারে কখনো ভার্ব বসে না। এখানে যে টু স্কুলস আছে, এই টু স্কুল হলো মেইন সাবজেক্ট। এটা কি সাবজেক্ট? মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। 16 নম্বর বোঝা গেছে কি? জি আচ্ছা, ভাইয়া। এরপর 17 নম্বর ভাইয়া। যাই। অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসলে হেয়ার দেয়ারের নিয়ম ফলো করতে হয়। ওখানে দেয়া আছে
সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, 7 নম্বর লেকচার সেটা পড়াইছিলাম। অনেক সময় অর্থকে জোর দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ সেন্টেন্সের শুরুতে বসে। অনেক সময় অর্থকে জোর দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে। তাহলে সুইট ইজ হবে না, কি হবে? সুইট আর। কেন আর হচ্ছে? বলতেছে সেন্টেন্সটা আসলে হওয়া উচিত ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। ওকে, আচ্ছা, এবার দেখি রুল 17। রুল 17 কি যাই বলতেছে, ওয়ান যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে কি হয়? ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে পজিটিভ কেস হয় ওয়ান্স। আবারও বলছি, ওয়ান, এই ওয়ানের আগেও কোনো ওয়ার্ড নাই, এই ওয়ানের পরেও কোনো ওয়ার্ড নাই। ওয়ানের পরে ডিরেক্ট ভার্ব বসে আছে। কি বসে আছে? ভার্ব। এরকম একটা সেন্টেন্সে আমি যে পজিটিভ কেস ইউজ করব, এই ওয়ানের জন্য আমার পজিটিভ কেস কি হবে? পজিটিভ কেস হবে ওয়ান দিয়ে অ্যাপোস্ট্রফি এস। ওয়ানের আগেও কেউ নাই, পরেও কেউ নাই। যদি বলে এভরি ওয়ান, যদি বলে এভরি ওয়ান, তাহলে কিন্তু আর এই রুলস হবে না। এভরি ওয়ান বললে হবে ওয়ানের সাথে কেউ যদি যুক্ত থাকে তাহলে হবে হিজ অথবা হার। কিন্তু যদি বলে শুধু ওয়ান, ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান শুড রেসপেক্ট, তাহলে শুধু ওয়ান আছে, ওয়ান শুড রেসপেক্ট। এখন আমার কি বলতে হবে? ওয়ান্স, ওয়ান শুড রেসপেক্ট। কারণ এই ওয়ানের আগেও কেউ নাই, পরেও কেউ নাই, ডিরেক্ট কে বসে আছে? ভার্ব। এই জাতীয় সেন্টেন্সে আমি যখন পজিটিভ কেস ইউজ করব তখন আমার বলতে হবে ওয়ান্স, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। এরপরে 18 নাম্বার যাই। 18 নাম্বার বলতেছে রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয়। এখন রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত রুলস। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি কি হয় আমরা বলবো। রিলেটিভ প্রোনাউন একটা সেন্টেন্সের মাঝে বসে। রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? সেন্টেন্সের মাঝে। কারণ আমরা জানি রিলেটিভ প্রোনাউন বসে কমপ্লেক্স সেন্টেন্সে। কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন বসে। এই রিলেটিভ প্রোনাউন বসে মাঝে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসে তার নাম হলো অ্যান্টিসিডেন্ট। আবারও বলছি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসে তার নাম কি? অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসে তার নাম হলো অ্যান্টিসিডেন্ট। আমরা বলবো অ্যান্টিসিডেন্টের বাংলা হলো পূর্বপদ। অ্যান্টিসিডেন্টের বাংলা কি বললাম? পূর্বপদ। আপনার মনে রাখতে হবে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন এর মাঝে কোনো ওয়ার্ড বসতে পারে না। অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন এর মাঝে কোনো ওয়ার্ড বসতে পারে না। রিলেটিভ প্রোনাউনের পরে যে ওয়ার্ডটা বসে সে ওয়ার্ডটা হয় ভার্ব। সে ওয়ার্ডটা কি হয়? ভার্ব। এখন আমার জানতে হবে এই ভার্বটা কি অনুসারে হবে। আমি বলবো ভার্ব হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। ভার্বটা কি অনুসারে হবে? ভার্ব হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল। এখন বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ কে কে হয়? এই পূর্বপদ হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। আবারও বলছি, অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ হয় নাউন হবে অথবা কি হবে? প্রোনাউন হবে। যদি বলে ইট ইজ ইউ, ইট ইজ ইউ, এরপর বলছে হু, তারপরে ইজ হবে না এম হবে না আর হবে? আমি বলবো কি অনুসারে হবে? আমি বলবো হু হলো রিলেটিভ প্রোনাউন, ইউ হইলো অ্যান্টিসিডেন্ট। ভার্বটা সবসময় কি অনুসারে হবে? অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে। ইট ইজ ইউ হু আর এ স্টুডেন্ট। সবাই কি বুঝতে পারলাম আমরা? জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। এরপরে 18 নাম্বার রুল শেষ, আমরা চলে গেলাম 19-এ। 19 বলতেছে মেনি রুলস। ওকে, আচ্ছা, মেনি রুলসে কি বলতেছে? মেনি রুলস বলতেছে কোন একটা সেন্টেন্সে মেনি কখন কখন থাকলে কি কি হয়। তাহলে আমরা দেখি, যদি একটা সেন্টেন্সে মেনি থাকে, মেনি একা আছে, মেনি যদি একা থাকে তাহলে এরপরে নাউন সমান সমান প্লুরাল, এরপরে যে ভার্ব বসবে ভার্ব সমান সমান হবে প্লুরাল। আবারও বলছি, মেনির পরে নাউন সমান সমান প্লুরাল, ভার্ব সমান সমান প্লুরাল। আর একটা আছে এ গুড মেনি, অথবা এখানে গুড থাকতে পারে অথবা গ্রেট থাকতে পারে। এ গুড মেনি অথবা এ গ্রেট মেনি, এ গুড মেনি অথবা এ গ্রেট মেনি। এরপরে আমরা জানবো নাউন সমান সমান কি হবে? প্লুরাল, আবার ভার্ব সমান সমান প্লুরাল। হাঁস খেতে যাচ্ছে নাকি? কি হচ্ছে? মুরগি ডাকছে। মেনির পরে তোমার বাড়ি বাড়ি কি ভাই আমেরিকাতে না অস্ট্রেলিয়াতে না কোথায়, রাশিয়াতে নাকি? কি হচ্ছে সবাই আমরা বুঝতে পারলাম আর আপনি বুঝতে পারলেন না? আমাদের এলাকাতে নাকি একটা লোক ছিল, তো ওই লোক বাইরে থেকে সৌদি থেকে আসার পরে বাদাম দেখে বলতেছে ওগুলো কি? বাদামের গাছ দেখে বলতেছে ওগুলো কি? তখন বলতেছে বাড়িতে থাকতে বাদাম সারা জীবন বাদাম তুলে বাদাম লাগে, বাদামের জমিতে কাজ করে আয় রোজগার করে জীবিকা নির্বাহ করলি, আর 2 দিন বিদেশ থেকে এসে বাদাম চিনিস না? বিষয়টা যেন এরকম না হয়। আমি খুব আগে শুনি নাই তো এই জন্য বলছি।
আমি খুব সুন্দর ভাষায় বললাম, কিন্তু এলাকায় তো আর এই ভাষায় বলেনি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি মেনির পরে যদি নাউন থাকে, মেনির পরে নাউনটা হবে প্লুরাল, এরপরে ভার্বটা হবে প্লুরাল। এরপর বলতেছে এ গুড মেনি অথবা এ গ্রেট মেনি, এরপরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। কিন্তু মেনির পরে যদি এ বা অ্যান থাকে, মেনি এ অথবা অ্যান, বলতে পারে মেনি এ ম্যান, মেনি এ ফ্লাওয়ার, মেনি অ্যান অ্যাপল, মেনি অ্যান অ্যাডমায়ারার, অ্যান এও থাকতে পারে, অ্যানও থাকতে পারে। মেনির পরে যদি এ বা অ্যান থাকে, যদি কি থাকে এ বা অ্যান, তাহলে আমরা বলবো নাউন সমান সমান সিঙ্গুলার। নাউন সমান সমান কি হবে? সিঙ্গুলার প্লাস ভার্ব সমান সমান হবে সিঙ্গুলার। মেনির পরে নাউন সমান সমান কি হবে? সিঙ্গুলার। এরপরে যে ভার্বটা থাকবে, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। মেনি এ বা অ্যান, এরপরে নাউনও সিঙ্গুলার, ভার্বও কি হবে? সিঙ্গুলার। ক্লিয়ার সবাই? জি। মেনি এ বা অ্যান, এরপরে নাউনও সিঙ্গুলার, ভার্বও কি হবে? সিঙ্গুলার। আচ্ছা, সবাই এক্স কোশ্চেন গুলো একটু দেখি, কেউ যদি বুঝতে না পারি ব্যাখ্যা দিচ্ছি। মেনির পরে নাউন সিঙ্গুলার, ভার্বও কি হবে? কোনোটায় সমস্যা আছে কারো? কোনোটা বুঝতে সমস্যা? আচ্ছা, সমস্যা না থাকলে সবাই 20 নম্বরে যাই। 20 নম্বর রুলস বলতেছে সাবজেক্টের পরে প্রিপজিশন দিয়ে যে শব্দ বা শব্দগুচ্ছ থাকে তারা কখনো ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। সাবজেক্টের পরে প্রিপজিশন দিয়ে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয় তারা কখনো ভার্বের উপরে কোনো প্রভাব ফেলে না। একটু এদিকে দেখি, বলতেছে দ্য কালার অফ হিজ আইস, দ্য কালার অফ হিজ আইস ইজ অথবা আর ব্লু, দ্য কালার অফ হিজ আইস ইজ অথবা আর ব্লু। আপনার বুঝতে হবে এখানে সাবজেক্টকে। আসলে বলেন তো, ব্লু মানে হলো নীল। কি নীল? রং নীল। কি নীল? রং নীল, কালার নীল। এখানে কালার হলো সাবজেক্ট। কালার যেহেতু সিঙ্গুলার আছে, ভার্ব হবে সিঙ্গুলার। দ্য কালার ইজ ব্লু, দ্য কালার ইজ ব্লু, কালার হলো নীল। এখন কিসের রং? অফ হিজ আইস। কিসের? অফ হিজ আইস। এই অফ হিজ আইস এরটুকু অংশ হলো মডিফায়ার, এটাকে বলা হয় মডিফায়ার। মনে রাখবেন, কোন একটা সেন্টেন্সের ভার্ব হয় সাবজেক্ট অনুসারে। ভার্ব কি অনুসারে হবে? সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। কখনো মডিফায়ার অনুসারে বা অ্যাপোজিটিভ অনুসারে ভার্ব হয় না। যে কোনো একটা সেন্টেন্সের ভার্ব হবে কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। কখনো মডিফায়ার বা অ্যাপোজিটিভ অনুসারে ভার্ব হবে না। মডিফায়ার যদি এই যে কালারের মতো পরে বসে তাহলে একে বলা হয় পোস্ট মডিফায়ার, যদি পূর্বে বসতো তাহলে বলতাম প্রি মডিফায়ার। পোস্ট মডিফায়ার হোক আর প্রি মডিফায়ার হোক, মডিফায়ার অনুসারে ভার্ব হয় না। ভার্ব কি অনুসারে হবে? সাবজেক্ট অনুসারে হবে। যেমন আপনাদের এক্সাম্পল দেয়া আছে, এ বাস্কেট অফ রোটেন অ্যাপলস ওয়াজ থ্রোন অ্যাওয়ে। তাহলে এখানে সাবজেক্ট কে? বাস্কেট। বাস্কেট কয়টা? একটা। ভার্ব কি হবে? সিঙ্গুলার। বলছে দা ফাইলস অফ মাই কম্পিউটার আর ভালনারেবল। এখন বলতেছে এখানে ফাইলের সাথে কি আছে? এস। ফাইলের সাথে কি আছে? এস। এটা হলো সাবজেক্ট। আমার কম্পিউটার সাবজেক্ট না, আমার বলতেছে কি দা ফাইলস আর ভালনারেবল, ফাইলস গুলা কি? অভেদ্য, অরক্ষিত। আচ্ছা, এরপরে দেখি 41 নাম্বার। 41-এ সাবজেক্ট হলো বুকেট, 42-এ বাস্কেট, এরকম ভাবে প্রত্যেকটাতে। যেমন 44 যদি যাবেন, 44-এ দেখবেন যে স্টুডেন্টস সাবজেক্ট না, এখানকার সাবজেক্ট হলো প্রেজেন্স। অফ থেকে শুরু করে বাকি যে অংশটুকু আছে এটা হলো মডিফায়ার। আমরা বলবো মডিফায়ার অনুসারে কখনো ভার্ব হয় না, ভার্ব হয় সাবজেক্ট অনুসারে। এরপরে 21 নম্বরে একটু দাগ দেন সবাই। বলতেছে অল ফিউ বোথ মেনি, অল ফিউ বোথ মেনি, এরা যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। অল ফিউ বোথ মেনি, এরা যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। একটু কষ্ট করে সবাই লিখে রাখবেন, অল যদি প্রবাদ বাক্যে বসে, অল যদি কোথায় বসে? প্রবাদ বাক্যে বসে, তাহলে ভার্ব প্লুরাল হবে না, ভার্ব হবে সিঙ্গুলার। অল সমান সমান প্রবাদ বাক্য। অল যদি কোন একটা সেন্টেন্সের প্রবাদ বাক্য বসে তাহলে অল। যেমন আমির খানের 3 ইডিয়ট মুভিতে কি বলে? অল ইজ ওয়েল বলে না Grapes all আর ওয়েল lost বলে? all. কি বলে? All is well. অল All ইজ is ওয়েল, well. এটা হলো All is প্রবাদ well. বাক্য। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অল যদি প্রবাদ বাক্যে বসে তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। যেমন বলে অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট যদি বলতো গ্লিটার তাহলে
ভুল হবে। কেন ভুল হবে? অল দ্যাট গ্লিটার্স এটা একটা প্রবাদ বাক্য, এই অল সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে কি হবে? গ্লিটার্স। এখানে গ্লিটার হলো ভার্ব, গ্লিটারটা কি? ভার্ব। বলতেছে অল দ্যাট গ্লিটার্স, এরপরে বলতেছে ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড। চকচক করলে কি হয় না? শোনা হয় না। এখানে ইজ কেন হলো? কে পারবে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ওখানে ইজ কেন হলো? ভাইয়া প্রবাদ বাক্য, প্রবাদ না বাক্য। না 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 না, এখানে যে দ্যাট আছে এই দ্যাটটা হলো রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এই দ্যাটটা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে কে বসে? ভার্ব। আর এর সামনে যে অল আছে এই অলটা হলো অ্যান্টিসিডেন্ট। অলটা কি? Antecedent. অ্যান্টিসিডেন্ট। আমরা জানি অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হয়, অ্যান্টিসিডেন্ট অনুসারে কি হয়? ভার্ব হয়। যেহেতু অল প্রবাদ বাক্যে বসছে সেহেতু এই গ্লিটারের সাথে এস হয়েছে, অলের কাজ এরটুকুই শেষ, অল আর এর পরে যাইতে পারবে না। এরপরে ভার্বটা ইজ হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা জানবো ক্লোজ যদি কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ক্লোজ যদি কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে? ফ্রেজ এন্ড ক্লোজ যদি কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন 22 নাম্বার রুলস, 22 নাম্বার রুলসে গেলে দেখবেন ইনফিনিটিভ এবং জিরান্ড, ইনফিনিটিভ জিরান্ড, ইনফিনিটিভ জিরান্ড এর সাথে আপনি চাইলে লিখে রাখতে পারেন ক্লোজ। ক্লোজ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। বলতেছে হোয়াট ইউ সেইড, তুমি যা বলেছিলে তার সবই তো সত্য হচ্ছে দেখছি এখন। হোয়াট ইউ সেইড, এবার বলবে ইজ অথবা আর ট্রু, ইজ অথবা আর ট্রু। তাহলে আমি বলবো হোয়াট ইউ সেইড, হোয়াট ইউ সেইড এটা হলো একটা ক্লোজ। ক্লোজ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। আচ্ছা, এরপরে সবাই 148 এ দাগ দেই। 148 বলতেছে কি? 148 বলতেছে, আচ্ছা 148 বলতেছে যে টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান। তাহলে এখানে আছে টু, এরপরে আছে আর। এখানে যে আর আছে এই আর এর মানে হলো ভুল করা, আর এর মানে কি করা? ভুল করা। তার মানে এটা হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু আর ইজ হিউম্যান, এই টু আর, আর মানে হলো ভুল করা, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এজন্য বলতেছে টু আর ইজ হিউম্যান। আচ্ছা, এরপরে আপনি 150-এ গেলে দেখবেন যে হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে এটা একটা ক্লোজ। ক্লোজ যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এভাবে আমরা বলবো ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল, ঠিক আছে? এরা যদি সাবজেক্ট হয়, ইনফিনিটিভ জিরান্ড ক্লোজ ফ্রেজ এরা যদি সাবজেক্ট হয় ভার্বটা হবে সিঙ্গুলার। এরপর আমরা দেখি 23 নম্বর রুলস। 23 নম্বর রুলস বলতেছে কি? এগুলো আমরা 3 নাম্বার লেকচার শিটে পড়েছি। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ। এরপরে নাউন প্রোনাউন প্লুরাল হলেও ভার্বটা কি হয়? সিঙ্গুলার। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ। এরপরে নাউন প্রোনাউন প্লুরাল হলেও ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, নাউন প্রোনাউন প্লুরাল হলেও ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এখান থেকে 1/3 অফ কেটে দেন, 1/3 অফটা কেটে দেন। 23 নাম্বার রুলসে 1/3 অফ, কেবলই খেয়াল করলাম চোখ পড়ছে, 1/3 অফ এটা হবে না। 1/3 অফ এটা হলো একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এটা ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা রাখবে না। এরপরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? আবারও বলছি, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ। এরপরে নাউন প্রোনাউন প্লুরাল হলেও ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ক্লিয়ার? আচ্ছা, তবে নিচের লেখা আছে তবে নানের পরে ভার্ব সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে। বলা হচ্ছে নান, নানের পরে ভার্ব কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। অপর পেজে যাই আমরা। অপর পেজে গেলে কি পাবো? 151 নাম্বার। 151 নাম্বার বলতেছে নান শো মি রেসপেক্ট, নান শো মি রেসপেক্ট। এখানে 151-তে নান আছে, নান শো মি রেসপেক্ট দেয়ার। এই নান বলতে ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, ব্যক্তি একের অধিক বোঝাচ্ছে, তার এখানে কি বলতেছে? প্লুরাল ভার্ব নিল। এরপর 152-তে যদি যান, 152, 53, 152-তে বলতেছে কি? 152 বলতেছে নান ড্যাশ হেল্পলেস বিকজ দে অলওয়েজ ক্যান ট্রাই। আমরা বললাম নানের পরে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। নান ড্যাশ হেল্পলেস বিকজ দে অলওয়েজ ক্যান ট্রাই। এখানে যে নানের পরে আমি ইজ দিব না আর দিব এটা নিয়ে আমি কনফিউজড, কিন্তু আমি বিকজের পরে পাচ্ছি দে, বিকজের পরে কি পাচ্ছি? দে। তার মানে এই নান বলতে প্লুরালকে বোঝাচ্ছে, এই নান বলতে কি বোঝাচ্ছে? প্লুরালকে বোঝাচ্ছে, তখন আমি ভার্ব নিব প্লুরাল। নান আর হেল্পলেস, নান আর হেল্পলেস। পরেরটাও তাই, 153 নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলো সব আপনারা সব দেখে নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকের ক্লাস এখানে শেষ। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে। ইমবার্টেড কোশ্চেনের ওই রুলসটা যদি আরেকবার বুঝাই দিতেন, আমি ক্লাসে আসতে একটু দেরি করছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা, ইমবেডেড কোশ্চেন।
এমবেডেড কোশ্চেনে দুইটা পার্ট থাকে, আগে যে পার্ট থাকে তার নাম হলো মেইন ক্লোজ, এরপরে বসে ডব্লিউএইচ ওয়ার্ড। কি বসে? ডব্লিউএইচ ওয়ার্ড। এই ডব্লিউএইচ ওয়ার্ড যদি মাঝে যায় তাহলে আপনার এটাকে বলতে হবে সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ বলতে হবে? সাবঅর্ডিনেট ক্লোজ। আপনি মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লোজকে কখনো ইন্টারোগেটিভ করা যায় না। সাবঅর্ডিনেট ক্লোজকে কখনোই কি করা যায় না? ইন্টারোগেটিভ করা যায় না। সাবঅর্ডিনেট ক্লোজকে কখনোই ইন্টারোগেটিভ করা যায় না। ইন্টারোগেটিভ করা যায় না মানে কি করা যায় না? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দেয়া যায় না। ভার্ব একটা থাক দুইটা থাক সবসময় সাবজেক্টের পরে যাবে। ভার্ব কোথায় যাবে? সাবজেক্টের পরে। পরে। বুঝতে পারলাম? তাহলে ইমবেডেড কোশ্চেনে ইমবেডেড মানে অ্যাটাচড, জুড়ে দেওয়া, এই অংশটা জুড়ে দেওয়া থাকে। এটা হলো মেইন ক্লোজ, পরেরটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আপনার 1 নাম্বার রুলস যেটা, সেটা বলতেছে কি ডব্লিউএইচ ওয়ার্ড এবং সাবজেক্ট এর মাঝে কখনোই কি আসতে পারবে না? অক্সিলারি ভার্ব আসতে পারবে না। ভার্ব সবসময় কোথায় যাবে? সাবজেক্টের পরে যাবে। ভার্ব সাবজেক্টের পরে যাওয়া মানে অ্যাসারেটিভ হওয়া, মানে ইন্টারগেটিভ আর নয়। এখন বলতেছে এটা যেহেতু একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে কি হবে? ফুল স্টপ হবে না, কমা হবে না, প্রশ্নবোধক হবে না, কি হবে? আপনি বলবেন এটা ডিপেন্ড করবে মেইন ক্লোজের উপরে। কোন ক্লোজের উপরে? মেইন ক্লোজের উপরে। মেইন ক্লোজটা যদি অ্যাসারেটিভ হয় তাহলে হবে ফুল স্টপ, আর মেইন ক্লোজটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে হবে প্রশ্নবোধক চিহ্ন। আবারও বলছি, সেই সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে না, প্রশ্নবোধক হবে। কি হবে জানবো কিভাবে? মেইন ক্লোজের উপরে ডিপেন্ড করবে। মেইন ক্লোজ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে প্রশ্নবোধক, মেইন ক্লোজটা যদি অ্যাসারেটিভ বা ইম্পারেটিভ হয় তাহলে হবে ফুল স্টপ। ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আজকের শীট থেকে কারো কোনো প্রশ্ন আছে আর? অনেক ভালোভাবে বুঝতে পারছি। বুঝিনি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলে এই পর্যন্ত থাকবে আজকে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো তোমার কথা শুনতে পাইনি। বুঝতে পারিনি। ভাই পুরা লস দিয়ে দিলেন ভাই। সাড়ে 4টায় ক্লাস। ভালো হইছে। বের করে দিচ্ছে না কেন?